এখানে দেখতেছি কয়েকটা ছেলে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তাতে আমার কি? আমার তো কোনো ইচ্ছাই নেই। আমার তো বিয়ে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, কোনো ছেলের উপর আমার ইন্টারেস্ট নেই। মাহিনকে বিয়ে করেছি কারণ হচ্ছে তাকে প্রচুর জ্বালাতে হবে। তাকে না জ্বালাইলে কেন জানি আমার শান্তিতে থাকতে পারি না। তাকে জ্বালানোর জন্য বিয়েটা করলাম। আর বাপ মাও চেয়েছিল, তার জন্য তাদেরকে খুশি করার জন্য বিয়েটা করে নিলাম। কি আর করার? এখন শুধু দেখতে থাকেন যে খেলাটা কোন দিক থেকে কোন দিকে যায়। তাকে এতটা নাচাবো কেউ কল্পনাও করতে পারবে না। এতটা তার সাথে আমি ঘাটতারামি করবো, সে বাধ্য হবে আমার কাছে ক্ষমা চাইতে। শালার কি পোড়া কপাল আমার! কেন যে বিয়েটা করতে গেলাম, কোন দুঃখে যে পরিবারের কথা শুনে নিলাম আর এই মেয়েটাকে বিয়ে করে নিলাম। আমি বুঝতে পারতেছি না, সে তো আমার জীবন তেনা তেনা করে ছেড়ে দিবে। এখন না পারতেছি তাকে সহ্য করতে, না পারতেছি তাড়িয়ে দিতে গেলে তো বাসা থেকে আমাকে বের করে দিবে। কারণ এখন আমার থেকে তার অধিকার সেই বাসায় বেশি। কারণ দীপা হচ্ছে এখন এই বাড়ির একমাত্র পুত্রবধূ। কিন্তু যে বাড়িতে পুত্রর কোনো খোঁজ রাখে না, সেই বাড়িতে পুত্রবধূকে নিয়ে ধুমধাম বেশি হয়। আমি যেটা দেখতে পেলাম, বিয়ে করে যে ভুল করেছি, আর কেউ এরকম ভুল করিয়েন না ভাই। এখানে আর বেশিক্ষণ বকবক করা যাবে না। এখানে আপনাদের সাথে আমি বকবক করি, আর ওইদিকে আমার আম্মা যান আমাকে না পেয়ে বাসায় তুলকালাম কাণ্ড শুরু করে দিক। যখন বাসায় যাব তখন দেখা যাবে যে আমাকে নিয়ে সালিশ নালিশ সব কিছু বসিয়ে দিয়েছে। আর সেখানে তো একটা মেয়ে আছে, সে তো আমাকে বাস দেওয়ার জন্য সবসময় তৈরি থাকে। তাই আপনাদের সাথে এখন গল্প করতেছি না, যাই দেখি আমার কপালে কি আছে। সাথে থাকুন, সুখে থাকেন, সাথে থাকেন, সুখে থাকেন। কি আছে আমার কপালে দেখতে পারবেন এখন। তারপর সেখানে না থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে গেটের সামনে দেখি যে আমার দজ্জাল বউ দাঁড়িয়ে আছে। এখন কি করা যায়? এখন তো তার সামনে দিয়ে যখন যাব একগাদা প্রশ্ন করা শুরু করে দিবে, আর আমার মাথাটা হয়ে যাবে গরম। তাকে আজকে গড়ধোলাই দিব সবার সামনে। না বাসায় মানুষ কিছু বলতেও পারি না, আর সইতে পারতেছি না। কি যে অবস্থা আমার, আমি সেটা বুঝতে পারতেছি। ভাই রে ভাই, কেউ ভুল করে বিয়ে করবেন না আপনারা। এই যে মিস্টার, চোরের মতো আমাকে দেখেও না দেখার ভান করে লুকিয়ে লুকিয়ে বাসার ভেতরে যাওয়া হচ্ছে। ব্যাপার কি শুনি? আমি যে এখানে মানুষটা দাঁড়িয়ে আছি আমাকে চোখে পড়ে না? চোখে পড়লে কি আপনার সাথে কথা বলতে হবে? আমি তো মনে করি আপনি কিছুই না, মানুষ না। কারণ আপনি আপনাকে মানুষের ভাবতে পারেন, আমি মানুষ মনে করি না। এত বড় সাহস তোর! তুই আমাকে এ কথা বলিস? আমাকে মানুষ বলিস না তুই? তুই কি ভেবেছিস তোকে আজকে আমি কি যে করব ভেবে পাচ্ছি না। ওকে আমি দেখাচ্ছি, দাঁড়া। আমি আগে ভেবেছিলাম আপনি শুধু একজন অমানুষ, এখন দেখতেছি রাক্ষসী আমাকে খেয়ে ফেলবেন। এবার তো তোকে আমি ছেড়ে দিয়ে কথা বলবো না। এবার তোর কপালে সত্যিই দুঃখ আছে। তোকে যে এবার আমি কি করব ভেবে পাচ্ছি না। তুই আমাকে রাক্ষসী বলতেছিস? তোর সাহস কম না? তুই আমাকে কি কি বলতেছিস? আমি তোকে খাইছি? আজকে তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? দেখেন, আমি একজন সুস্থ মানুষ, আমি কোনো রাক্ষসীর সাথে কথা বলতে চাচ্ছি না। এখন আমার শরীর খুব ক্লান্ত লাগতেছে। আমি বাইরে থেকে মাত্র বাড়ি ফিরে আসলাম। আমি কোনো জল্লাদ বা রাক্ষসী মেয়ের সাথে কথা বলতে পারতেছি না। আমি ভিতরে গেলাম, আপনি এখানে থাকেন। আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না এখন। তোর সাহস দেখতেছি দিন দিন বেড়েই চলেছে। তুই আমার সাথে যেভাবে আচার আচরণ করতেছিস, তোকে আমি কি যে শায়েস্তা করব, শুধু একটু ধৈর্য ধর। কারণ আমার বাবা মা আজকেই বাসা থেকে চলে যাবে। তাদের জন্য আমি তোকে কিচ্ছু বলতে পারতেছি না। তুই মাথায় চড়ে গিয়েছিস, তাই না? তুই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাক, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর আমিও তোকে এখন কিছু বলতে পারতেছি না, কারণ এখন বাসায় মেহমান। আমি যদি এখন তোকে কিছু করি তাহলে দেখা যাবে যে তারাও অপমানিত হবে। তাহলে তোর সাথে খেলা শুরু হবে শুধু আমার বাসায় মেহমান চলে যাক, তারপর তোর সাথে খেলা শুরু হচ্ছে। আর আমি তো এখন কোথায় যাচ্ছি না। আমার অত্যাচার সহ্য করার জন্য তুই প্রস্তুতি নে। এখন আমি এই বাড়ির মালিক। তাই নাকি? এই বাড়ির মালিক তুই? তুই এই বাড়ির মালিক, আমাকে এটাও মেনে নিতে হবে? তোকে লাথি দিয়ে এই বাসা থেকে বের করে দেওয়ার ক্ষমতা আমার আছে, জানিস। কিন্তু কিছু করতেছি না, শুধু আমার আম্মাজানের জন্য। কে কাকে লাথি দিয়ে কোথায় বের করে দেয় সেটা সময় বলে দিবে। তুই আমাকে বলতেছিস না তুমি আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবি? একদিন দেখবি আমি তোকে লাথি দিয়ে বের করে দেব। সেদিন আমার কাছে ক্ষমা চাইবি, কিন্তু সেদিন এই দীপা তোকে ক্ষমা করবে না। আচ্ছা, আমিও দেখব
তুই কিভাবে আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিতে পারিস, আর আমিও তোকে তাড়িয়ে দেব, সেটাও দেখে নিস তুই। আচ্ছা, তাহলে তোর সাথে আমার এটা চ্যালেঞ্জ হইলো যে কে কাকে বাড়ি থেকে বের করে দেয়। কুত্তার মতো আমি তোকে দেখিয়ে দেব। তুই আমাকে এখনো চিনতে পারিসনি আমি কি জিনিস। আমিও তোকে কিচ্ছু বলি নাই, একটা মেয়ে ভেবে। কিন্তু আজকে তুই যেটা আমার সাথে চ্যালেঞ্জ করলি, আমি এরপর থেকে তোকে একটু ছেড়ে কথা বলবো না। এবার দেখ তোর জীবনে কি কি হতে থাকে। তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস তাই না? দেখতে থাক কি হয়। তাই নাকি? তাহলে তো এবার খেলা জমে উঠবে। তুই কত খেলতে পারিস আর আমি কতটুকু খেলতে পারি তোকে নিয়ে সেটা সময় বলে দেবে। আজকে শুধু মেহমানরা চলে যাক, কালকে তোর সাথে শুরু হবে। তাই নাকি? আচ্ছা, তাহলে কাল থেকে আমার খেলাধুলা হবে, এন্ড দেখা যাক শেষে কে কাকে এই বাড়ি থেকে বাহির করে দিতে পারে। এটাই তোর সাথে আমার চ্যালেঞ্জ থাকলো তাহলে। আচ্ছা, তাহলে তুই দেখতে থাক তোর সাথে কি কি হতে যাচ্ছে। জীবনের প্রথম তুই এসব দেখবি চোখ দিয়ে, শুধু ভাবতে থাকবি কি ভুল করেছিস তুই আমার সাথে পাঙ্গা নিয়ে। কথাটা বলে সেখান থেকে চলে আসলাম। মাথা গরম আছে, সে আমার সাথে নাকি চ্যালেঞ্জ করে, আর আমাকে নাকি এইবারের কুত্তার মতো বের করে দেবে। আমি যে তোকে কি করব তুই ভেবে পাবি না। দাঁড়া, আমার মতো মেয়েকে তুই চ্যালেঞ্জ করেছিস, তোর জীবন আমি শেষ করে দিয়ে তারপর তোকে আমি রাস্তার ফকির বানিয়ে ছেড়ে দেব। এখন শুধু আপনারা দেখতে থাকেন আমি মাহিনের সাথে কি কি করতে থাকি, কারণ সে আমার মাথায় আগুন লাগিয়ে দিয়েছে। আজকে শুধু মাহিনের জন্য তাকে ছেড়ে দিয়েছি, আজকে শুধু মেহমানের জন্য তাকে ছেড়ে দিয়েছি। আমি কথা বলতেছি না, যদি মেহমান না থাকতো এই বাসায় তাহলে আজকে যে আমি তাকে কি করতাম নিজেও জানি না, কারণ আমার মাথায় পুরো রক্ত চেপে গিয়েছে। তার সাহস কত বড়, আমাকে নাকি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি এই বাসার মালিক হয়ে তাকে দেখিয়ে দেব, আর আপনারা তার সাক্ষী থাকবেন। তারপর আমি লুকিয়ে লুকিয়ে মাহিনকে দেখলাম সে কোথায় যাচ্ছে, কারণ একটু হলেও তো তাকে আজকে আমি জ্বালাবো। এটা না করলে যে আমার পেটের ভাত হজম হবে না। আমি লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম যে মাহিন কোথায় কোথায় যাচ্ছে আর কার সাথে কথা বলতেছে। দেখলাম যে সে সবার সাথেই কথা বলে নিচ্ছে, কারণ সবাই একটু পর এখান থেকে বিদায় নিয়ে যাবে। তাই হয়তো সবার খাতিরদারি করার জন্য মাহিন সবার সাথে একটু কথা বলে নিচ্ছে, না হলে যে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় তার জন্য। আমি আর সেখানে গেলাম না, রুমের ভেতর চলে আসলাম। রুমে এসে বুদ্ধি করতে লাগলাম তাকে কি কিভাবে জ্বালানো যায়। এখন তো আর আলাদা রুমে থাকতে হবে না, এখন এক রুমে থাকবো। তোকে যে আমি কি করব মাহিন, তুই নিজেও বুঝতে পারবি না যে কখন কোন দিক থেকে তোর উপর আঘাত আসবে, আর তুই কোন দিকটা সামলাবি আমি সেটাও দেখে নিব। আমার সাথে চ্যালেঞ্জ করা তাই না? আমি এবার দেখে দেব চ্যালেঞ্জ কাকে বলে, কত প্রকার ও কি কি। আমার সাথে পাঙ্গা নেওয়া, আমি যে কত ছেলেকে নাকানি চুবানি দিয়েছি তার কোনো শেষ নেই। এবার তুই আমার সেই রূপটা দেখতে পারবি, আর আমি যে কি জিনিস এবার বুঝতে পারবি। আমাকে এভাবে ফলো করে কোনো লাভ হবে না, কারণ তুই আমার কোনো কিছু করতে পারবি না। আর মেহমানরা একটু পর চলে যাচ্ছে, তারপর তোর আমি ব্যবস্থা নিতেছি দেখবি। এখন শুধু চুপ করে আছি আমি। তাই নাকি? চুপ করে আছিস কই? চুপ করে তো আছিস না, আমার সাথে বক বক করেই যাচ্ছিস। তোর কপালে দুঃখ আছে রে। তোর কেন যে আমার সাথে লাগতে আসিস, তুই কেন যে আমার সাথে লাগতে আসিস বুঝতে পারি না। তুই তো পারবি না আমার সাথে। একটা কথা সবসময় মনে রাখবি, তখন তুই আমার বাড়ির অতিথি ছিলি, আর আমি অতিথির সাথে কখনো খারাপ ব্যবহার করি না। আমার বাবা মা সবসময় আমাকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখিয়েছে, কিন্তু আমি এখন থেকে তোর সাথে যেটা করব তুই কল্পনা করতে পারবি না। তুই আমাকে ধমক দিচ্ছিস? তোর সাহস তো কম না। তুই আমাকে ধমকে দিচ্ছিস? তোর তো কলিজা বড় হয়ে যাচ্ছে দিন দিন। বুঝতে পারলাম না, তুই কি গত কয়েকদিনের কথা মনে হারিয়ে গেছিস? বুঝতেছি না তো। তুই এইভাবে কথা বলতেছিস কিসের জন্য আমার সাথে? তোর সাহস হচ্ছে কিভাবে? একটা কথা বলেছিলাম, মাথায় আছে? অতিথির সাথে আমি কখনো খারাপ ব্যবহার করি না, কিন্তু তুই যেহেতু এই বাড়ির মালিক হতে চাচ্ছিস, তাহলে তো তোর সাথে আমাকে যুদ্ধ ঘোষণা করতেই হয়, তাই না? তাহলে এই ব্যাপার, এখন বুঝতে পারলাম। তাহলে তোর সাথে আমার যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। তুই তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছিস। ভালোভাবে বুঝতে পেরেছি। আমি কি জিনিস হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারিসনি, তবে আরো সময় লাগবে তোর। আমার মাঝে মাঝে না একটা কনফিউশন কাজ করে। আমার মাঝে আমার মাঝে কি জানি সেটা বলবো। আমার না মাঝে মাঝে তোকে হিজড়া মনে হয়, কারণ হিজড়াদের মতো তুই যে আচরণ করিস, আমি তো ভাবি যে তুই একটা হিজড়া। তোর কলিজা কত বড় সাহস!
তুই আমাকে হিজড়া বলতেছিস? দাঁড়া, একটু নাড়াচাড়া করবি না? দাঁড়া, একটু নাড়াচাড়া করবি না এখান থেকে? এখন তুই যদি এইটুকু নাড়াচাড়া করেছিস তাহলে কিন্তু ভালো হবে না। তুই আমার কোনো কিছুই করতে পারবি না, সেটা আমি ভালো করে জানি। তাই চুপচাপ এখানে বসে থাক, আমার সাথে কথা বলতে আসবি না। যেখানে যেমন আছিস তেমন থাক। মাহিনের কথা শুনে মাথায় একদম আগুন জ্বলে উঠল আমার। সে কি বলতেছে? আমাকে নাকি হিজড়া অপবাদ দিয়েছে। তাকে তো আমি এবার শেষ করে ফেলবো। আমার রাগ আর আমি কন্ট্রোল করতে পারতেছি না। ইচ্ছে করতেছে এখনই খুন করে ফেলি, কিন্তু এখন কোনো কিছুই করতে পারতেছি না। সবকিছু প্ল্যান অনুযায়ী করতে হবে এখন। বুদ্ধিহীনতার মতো কোনো কিছু করা যাবে না। যা করার সবকিছু ভেবে চিন্তে করব। এইভাবে কোনো কিছু করলে আমার মনে হচ্ছে না আমি এখন তার সাথে পারবো, কারণ তার সাথে আমাকে সব সময় বুদ্ধি নিয়ে খেলতে হবে, শরীর দিয়ে নয়। কারণ শরীর দিয়ে খেলতে গেলে আমি তার সাথে পারবো না। আমি মাহিনকে একটু তাড়া দিলাম, কারণ সে এখন যদি আমার চোখের সামনে থাকে তাহলে আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারবো না। তখন তাকে এখান থেকে তাড়িয়ে দিতে হলো। কিছুই ভালো লাগতেছে না। প্রতিশোধের আগুন মনের ভেতর দাও দাও করে জ্বলে উঠছে। শুধু এটা ভেবেই অপেক্ষা করতেছি কখন সময় আসবে আর কখন বাসা থেকে মেহমানরা চলে যাবে আর আমি তার উপর প্রতিশোধ নেওয়া শুরু করে দেব। তবে তার কলিজা কতটুকু বড়, সে আমাকে হিজড়া বলেছে আর আমি তাকে ছেড়ে কথা বলবো? কখনোই না। সেটা যদি সে কল্পনাও করে থাকে তাহলে সে ভুল ভাবতেছে। কখনোই আমি তাকে ক্ষমা করব না। তার উপর আমি প্রতিশোধ নেবই নেব। কি হলো ভাবি, এভাবে তুমি এখানে বসে আছো যে? তোমার আব্বু আম্মু তো চলে যাচ্ছে, তাদের সাথে কথা বলবে না? কথা বলে আসলাম একটু আগে, এখন আর কথা বলে কি হবে? তারা তো আমাকে স্বার্থপরের মতো তোমাদের বাসায় রেখে চলে যাচ্ছে। আমার কষ্ট তো তাদের মনে দাগ কাটতে পারে না। ভাবি তুমি যে কি বলো না, মাহিন ভাইয়ার মতো ছেলে হয় না, দেখবে সবসময় তোমাকে সুখে রাখবে, তোমাকে তোমার ফ্যামিলির কথা মনে করতেই দিবে না। আচ্ছা, সে কথা কিভাবে বললে মাহিন? কেমনে ভালো হতে পারে? আমাকে সেটা আগে বলো। মাহিন কি এমন করেছে যে তোমার কাছে সে ভালো হয়ে গিয়েছে? মাহিন ভাইয়ের মতো ছেলে হয় নাকি? সে সবসময় আমাকে সব খেলার জিনিস কিনে এনে দেয়, আমাকে সব সময় খেলতে সাহায্য করে, সব কিছু। তাই নাকি? তাহলে তো ভালো কথা। সেটা তো তোমার ভালো, তুমি খেলতে পারো সব সময়। আচ্ছা, এখন তুমি এখানে কেন এসেছো সেটা বলো। তুমি আমার একমাত্র ভাইয়ের বউ, আর আমি তোমার সাথে এসে গল্প করব না, সেটা কি করে হয়? তোমার সাথে তো আমাকে গল্প করতে হবে, আর আমি গল্প করতে এসেছি এখানে, আর কি করতে আসবো? আচ্ছা, তাহলে তো সেটা ভালো কথা, গল্প করতে এসেছো। আমি তো কোনো কিছু গল্প পারি না। আজকে তোমার বাবা মা তোমাকে এখানে রেখে যাচ্ছে, তার জন্য কি তোমার মন খারাপ? নাকি আমার সাথে গল্প করতে তোমার মন চায় না? শুধু মাহিন ভাইয়ের সাথে গল্প করতে মন চায়, কোনটা? তুমি এসব কিচ্ছু বুঝতে পারবে না, তাই তুমি এখন এখান থেকে বাইরে যেতে পারো। আমার কিছু ভালো লাগতেছে না, আমি একটু ঘুমাবো। রাত্রে তোমার সাথে এখন বসে অনেক গল্প করব, কি বলো? তোমাকে একটা কথা বলার ছিল ভাবি, কথাটা হচ্ছে এরকম যে আমাদের বাসাটা তোমার কেমন লাগতেছে? আসলে আমাদের এখানে তুমি নতুন না, এ বাড়িতে অনেক গণ্যমান্য ব্যক্তি তুমি, আর এখন যে এখানে তুমি এই বাড়ির বৌমা হয়ে এসে গেলে, ব্যাপারটা তোমার কাছে কেমন লাগতেছে? ব্যাপারটা চমৎকার লাগতেছে পিচ্চি, কারণ তোমার কথাগুলো আমার প্রচুর ভালো লাগতেছে। তোমার এত প্রশ্ন মাথায় আসে কিভাবে সেটাই একটু আমি বুঝতে পারতেছি না। কথা হচ্ছে এখন আমি একটু ঘুমাবো, পরে তোমার সাথে আড্ডা হবে জমিয়ে। আচ্ছা, তাহলে তো তুমি ঘুম পারো, আমি বাইরে যাচ্ছি, রাতে সবাই একসাথে বসে জমিয়ে আড্ডা দেব। এখন থেকে তো প্রতিদিন আড্ডা হবে তোমার সাথে, তুমি যদি... থাক, কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। এখন থেকে তো আড্ডা হচ্ছে প্রতিদিন, সমস্যা নাই, কোনো কথা হচ্ছে না। এখন তুমি ঘুমিয়ে পড়ো, রাত্রে ঘুম থেকে উঠে তারপর আমার কাছে চলে আসবে, আমরা একসাথে বসে গল্প করব, কি বলো? আচ্ছা, তাহলে এখন আমি যাচ্ছি আমার রুমে, রাত্রে কিন্তু গল্প করব, কথাটা মাথায় রেখো। রাত্রে কোনো ফাঁকিবাজি করতে পারবে না, যে কোনো কথা বলতে পারবে না। এখন ঘুমিয়ে নাও আর শরীরে একটু স্বাভাবিক করে নাও, কারণ আজকে অনেক ক্লান্তি গেছে এই 2 দিনে। তোমাকে আর কিছু পাকনামি করতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমার ধান্দা কি। এখন কি বলতে চাও তুমি? আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না পিচ্ছি একটা, তুমি যাও এখান থেকে।
যাচ্ছি তো, বারবার বলতে হয় নাকি? আমি তো চলেই যাচ্ছিলাম, তুমি কথা বলতেছো তার জন্য দাঁড়িয়ে পড়লাম। না হলে তো আমি চলেই যেতাম, তুমি কথা বলো তাই দাঁড়িয়ে পড়লাম। আচ্ছা, তাহলে এখন আমি নিজের মুখটা বন্ধ করে নিলাম, আর কোনো কথা বলতেছি না। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমিও দরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি। আমার খুব ক্লান্ত লাগতেছে। ঘুম থেকে উঠি, তারপর শরীরের শক্তি আসবে, তখন গল্প করব তোমার সাথে। তারপর আশিক সেখান থেকে চলে গেল। আমি রুমের ভেতর থেকে দরজা লাগিয়ে দিলাম। এখন নিচের কাপড়গুলো পরিবর্তন করতে হবে, এগুলো পরে থাকতে আর ভালো লাগতেছে না, তাই সিম্পল কিছু পরতে হবে এখন, যাতে করে গরম বেশি না লাগে। গরমের জন্য ঘেমে যাচ্ছি। দরজাটা লাগিয়ে দিয়ে বাথরুমে চলে আসলাম। বাথরুমে এসে সব পরিবর্তন করে নিলাম। তারপর বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি বাইরের কোলাহল শোনা যাচ্ছে, তাই রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরিয়ে এসে দেখি সবাই চলে যাচ্ছে একে একে। তারপর আমার আব্বু আম্মু আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে। আর সেলফিশ, কি সেলফিশ, আমাকে একবারের জন্য বললো না যে চল আমাদের সাথে 2-1 দিন থেকে তারপর এখানে আসবি। আমাকে এখানে রেখে যাচ্ছে, আমার সাথে সেই ব্যাপারে কোনো কথাই বললো না। আজকে যাচ্ছ যাও, আমিও আর তোমাদের বাসায় যাব না, কথাটা মনে রেখো। কথাটা মনে রাখবে কিভাবে? আমি তো মনে মনে কথাটা বললাম, তোমরা যাও। আমিও মনে মনে রাগ করে বসলাম, আমিও যাব না আর তোমাদের বাসায়। কি হলো? এবার তো মেহমানরা চলে গেল, তাহলে এখন কি কি প্ল্যান করে রেখেছো আমাকে একটু বলো শুনি। মাথা গরম আছে, কোনো কিছু বলতে চাচ্ছি না এখন তোর সাথে। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। এত মাথা গরম? এক্ষুনি আরো এরপর যে যন্ত্রণাগুলো তোর উপরে আসবে সেগুলো কিভাবে সহ্য করবি সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। তোর শরীরে কিছুই নেই, তোকে যদি এখন চাপ দেই তাহলে তো তুই ভেঙে চুরে যাবি। বলতেছি না এখান থেকে চলে যা আমার চোখের সামনে থেকে, তারপর ওইখানে দাঁড়িয়ে আছিস। আমার সাথে তোকে কথা বলতে বলেছি, তুই আমার সাথে কথা বলতেছিস কিসের জন্য? ওরে বাবা, তোর সাথে কথা বলতে গেলে আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসতে হবে নাকি? যদি লাগে তাহলে বলতে পারিস, তাহলে তোর পিএ যে আছে তার সাথে আমার পরিচয় করিয়ে দিস, তার কাছ থেকে এটা নিয়ে আসবো। কুত্তা কোথাকার, মাথা গরম আছে, তুই এখান থেকে চলে যা, না হয় থাপ্পড় খাবি আমার হাতে। আমি এখন চাচ্ছি না কাউকে থাপ্পড় মারতে, যখন শুরু করব তখন কিন্তু থামবো না। শালি, তোর কথা অনেক শুনেছি, এবার আমার অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুতি নে, কারণ এবার তোকে আমি যেটা করব তার জন্যই হয়তো অনেক পস্তাবি পড়ে। আমার হাত ছেড়ে দে বলতেছি, না হলে কিন্তু ভালো হবে না। আমার হাত ছেড়ে দে, তুই এখান থেকে চলে যা। তোর হাত ছেড়ে দেওয়ার জন্য কি ধরেছি নাকি? এবার দেখ তোর সাথে কি করি আমি, তুই কল্পনাও করতে পারবি না। শুধু অপেক্ষা কর, কারণ এবার তোর কপালে দুঃখ আছে। তুই ভালো করে জানিস যে তোর আমার থেকে শক্তি বেশি, তার জন্য হয়তো তোর কাছে এখন আমি শক্তি প্রয়োগ করতে পারবো না, কিন্তু পরে এর প্রতিশোধ আমি ঠিকই নিয়ে নেব। আমাকে ছেড়ে দে বলতেছি। তোকে কি ছেড়ে দেওয়ার জন্য ধরেছি নাকি? এখন আমার সাথে চল, তোর সাথে খেলা হবে। এবার তুই যে আমাকে চিনিস না, এবার থেকে ভালো করে চিনতে পারবি। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি, তুই আমাকে ছেড়ে দে, আর না হলে কিন্তু ভালো হবে না। তুই জোর জবরদস্তি করতেছিস কিসের জন্য আমার সাথে? শালি, আমার সাথে চ্যালেঞ্জের কথা ভুলে গেছিস? তোর সাথে তো মাত্র খেলা শুরু করলাম, এরপর থেকে কি কি যে হবে তুই কল্পনা করতে পারবি না, কারণ এতদিন তোকে কিছু বলিনি, তুই এবার অতিথি ছিলি, কিন্তু এখন না। বারবার বলতেছি আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু ভালো হবে না। তোকে আমি দেখে নেব, তুই আমার সাথে জোর জবরদস্তি করতে পারিস না। তুই ছেড়ে দে আমাকে। তুই এখনই আমাকে ভয় পাইতেছিস, তাহলে কিভাবে চলবে? ভয় পাইলে তো চলবে না। সাহস রাখো বুকের ভেতর, কারণ তোর সাথে যেটা হবে কল্পনা করতে পারবি না। তুই আয় রুমে। না, আমি কখনোই যাব না, আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে ছয়রা দে, তুই ছয়রা দে বলতেছি। তুই কোনো কিছু করতে পারবি না আমার, তুই এই ছেড়ে দে, ছেড়ে দে বলতে পারবি, কিন্তু আমি তো তোকে ছেড়ে দিচ্ছি না। আজকে তোর সাথে খেলা হবে বলে দিয়েছি না? চ্যালেঞ্জের কথা কি ভুলে গিয়েছিস? আমাকে কি চ্যালেঞ্জ দিয়েছিলি? প্লিজ আমাকে ছেড়ে দে, আমার এত বড় সর্বনাশ তুই করবি না, তাহলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো। তুই আমাকে ছেড়ে দিয়ে আমার রুম থেকে বেরিয়ে যা। কেন, কিসের জন্য ছেড়ে দেব? তোকে আমি ছেড়ে দেওয়ার জন্য কি রুমের ভেতরে নিয়ে এসেছি নাকি? আর একটা কথা মাথায় রাখবি, সব সময় চ্যালেঞ্জ আছে আমাদের মাঝে একটা। তার জন্য তুই আমাকে জোর জবরদস্তি করে ব্যবহার করবি, আমার ইজ্জত নিয়ে খেলা করবি? সেটা তো হতে পারে না। তুই আমাকে প্লিজ ছেড়ে দে, আমি তোকে খুন করে ফেলবো, না হলে তুই আমাকে ছেড়ে দে বলতেছি। তুই যদি আমার জীবন নিয়ে খেলা করতে পারিস তাহলে আমি তোর ইজ্জত নিয়ে খেলতে পারবো না নাকি? আমার যখন খুশি তখন খেলবো। এখন তুই কান্না করিস না, কি করিস সেটাই দেখার কোনো টাইম নেই আমার। এখন যেটা করতেছি করবো, তুই পারলে আমাকে বাধা দে। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি, আমাকে ছেড়ে দে, আমার কাছে আসবি না।
তাহলে ভালো হবে না বলে দিলাম। কিসের ভালো হবে নাকি ভালো হবে না, আমার তো কোনো কিছু ভালো হয় না কখনো। আর এখন আবার নতুন করে কি ভালো হতে যাবে? আমার কোনো কিছু ভালো হওয়া লাগবে না। আমার এখন ইচ্ছা মতো আমি সব করব। তাই বলে তুই আমার ইজ্জত নিয়ে খেলতে পারিস না। আমি তোকে বারবার বাধা করতেছি, তুই আমার কাছে আসবি না, আমাকে স্পর্শ করার চেষ্টা করবি না, আমার থেকে দূরে থাক। দূরে থাকবো নাকি কাছে চলে আসবো সেটা তো এখন আমার ব্যাপার। এখন তুই যতই চিল্লাচিল্লি করিস না কেন, তোর চিল্লানি কেউ শুনবে না, কারণ তোর আব্বু আম্মুর সাথে তাদের বাসায় চলে গিয়েছে শুধু আমাদের একান্ত সময় কাটানোর জন্য। এখন একান্ত সময় কাটাবো, কেউ নেই বাসায়, শুধু শুধু তুই আর আমি। দেখ মাহিন, তোকে ভালোই ভালোই বলতেছি, আমার মাথা গরম করবি না, আমার থেকে দূরে থাক, আমার কাছে আসবি না, দূরে থাক বলতেছি। আমার কাছে আসতেছিস কিসের জন্য? আমার থেকে দূরে থাক। যতই কথা বলিস না কেন, বললাম না বাসায় কেউ নেই, কি করবি? আবার কিছু করতে পারবি না। এভাবে পিছনে পিছিয়ে যাচ্ছিস কিসের জন্য? খুব সাহস, এখন আবার পিছিয়ে যাচ্ছিস, ব্যাপার কি? বলছি তো আমার থেকে দূরে থাক। এভাবে কাছে আসতেছিস কিসের জন্য? আমাকে স্পর্শ করবি না, দূরে থাক, দূরে দূরে থাক, আর একটু সামনে এগিয়ে আসবি না। আমি বারবার যতই মাহিনকে দূরে থাকতে বলেছি, মাহিন ততই আমার কাছে চলে আসতেছে। আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। বাসায় কেউ নেই, রুমের ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। আমি যদি এখন রুমের বাইরে চলে যেতে চাই তাহলে দরজা খুলতে অনেক সময় লাগবে, কিন্তু বাইরে গিয়ে কি করব? বাইরে তো কেউ নেই যে যার কাছে গিয়ে বসে থাকবো। বাসায় কেউ নেই, একদম ফাঁকা হয়ে আছে বাসা। এদিকে মাহিন আমার কাছে প্রায় চলে এসেছে। আমি এখন কি করা উচিত, আমার এখন কি করা উচিত আমি ভাবতে পারছি না, কারণ আমি তো তার শক্তির সাথে আমি পেরে উঠবো না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে রুমের ভেতর ছোটাছুটি করা শুরু করলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি তো রুম থেকে বের হয়ে যেতে পারতেছি না। রুমের ভেতর আর কতক্ষণ এভাবে ছোটাছুটি করা যায়? শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে গেলাম, আর মাহিন এসে আমাকে ধরে ফেললো। আমার যতটুকু শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করে মাহিনকে বাধা দেওয়ার চেষ্টা করতেছি, সে যেন আমার কাছে না আসে। কিন্তু আমার শক্তি তো তার কাছে কিছুই না, আমি নিতান্তই তার কাছে হেরে গেলাম। আর সে আমাকে কোলে তুলে নিয়ে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল। অনেক ব্যথা পাইলাম, কিন্তু কিছু বলে তো কাজ হবে না, কারণ আমি তো তার উপর প্রতিশোধ নেব। এখন হয়তো তার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ হচ্ছে আমি তো এখন তার সাথে কোনো কিছুতেই পারবো না। আমি এখন বন্দি তার কাছে, সবকিছু তার ইচ্ছা অনুযায়ী হবে। এখানে আমার ইচ্ছার কোনো দাম থাকবে না, কিন্তু আমি এর প্রতিটা প্রতিশোধ অক্ষরে অক্ষরে নেব। মাহিন এসে আমার শরীরের উপর তার শরীরটা এলিয়ে দিল। তার ওজন আমি নিতে পারতেছি না, কারণ আমি কোথায় শুটকি আর সে কোথায় মুটকি। মাহিন এক হাত দিয়ে আমার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরলো। চুলে প্রচুর ব্যথা লাগতেছে, চিল্লাচিল্লি করতেছি, কিন্তু আমার চিল্লাচিল্লিতে মাহিনের কোনো কিছু যায় আসতেছে না। শেষ পর্যন্ত আমার সর্বনাশ করে তারপর ছেড়ে দিল। আমি কি করব? অসহায়, আমার কিছুই করার নেই। এখানে চুপচাপ শুধু নির্বাক বালিকার মতো সব সহ্য করে গেলাম। আজকের পর থেকে কখনো তুই আমার সাথে পাঙ্গা নিতে আসবি না, তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হবে তোর। তুই আবার এটা ভেবে বসে থাকিস না যে তুই আমার ইজ্জত লুটে নিয়েছিস, আর আমি সেই শোকে তোকে কিছুই বলবো না। আমি ভালো করে জানি তুই কোন লেভেলে চিটার মাইয়া, তোকে আমি এত সহজভাবে নিতে চাই না, কারণ প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবা ঠিক নয়। তুই যেমন আমাকে দুর্বল ভেবেছিলি, আর আজকে তার প্রতিদান দিয়ে দিলাম, কেমন লাগলো? ঠিক আছে, আজকে যেটা করলি সেটা আমি মেনে নিলাম, কারণ এটা স্বাভাবিক। বিয়ে করে নিয়েছিস, এসব দরকার আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবি, তোকে খুন করে ফেলবো, এটাও আমার একটা প্রতিজ্ঞা। এরকম শত্রু কজনের কপালে জোটে বলতো? কারণ শত্রুকে বলে দিচ্ছে যে সে আমাকে খুন করবে। এর থেকে হাস্যকর কিছু আছে? খুন করবি মনে মনে রাখ, আমাকে বলে দিচ্ছিস কেন? পরে দেখবি যে তুই মরে পড়ে আছিস। অতটাও দুর্বল ভাবিস না যে তোকে বলে দিচ্ছি আর তুই আমাকে খুন করে ফেলবি। এতটা সহজ না, কারণ আমি তার আগেই তোকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব, খুব তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে সেটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। কবে দেখি সেই দিনটা আমার সামনে চলে আসে, সেই দিনটার জন্য অপেক্ষা করতেছি। এখন বকবক না করে আমার রুম থেকে বেরিয়ে যা। এটা তোর বাপের রুম যে তুই যেটা বলবি আমি তোকে সেটাই শুনতে হবে? আমি এখানে শুয়ে থাকবো, তোর যদি ভালো না লাগে তুই অন্য রুমে যেতে পারিস। তুইও তো ভুলে গিয়েছিস যে এটা আমার বাপের বাড়ি, তার মানে এটা আমার বাপের রুম, আর তুই এখন এখান থেকে বেরিয়ে যা। তোর বাপের রুম হয়েছে তাতে কি হয়েছে? আমার শাশুড়ি মায়ের স্বামীর রুম, তার মানে এটাতে আমার অধিকার আছে। তুই এখন বেরিয়ে যা এখান থেকে।
তোকে আমি কখন স্ত্রীর অধিকার দিলাম যে তুই এখানে অধিকার দেখাচ্ছিস? তোকে বলতেছি না তুই এখান থেকে বেরিয়ে যা? কুত্তা, তোকে আমি আবার কখন স্বামীর অধিকার দিয়েছি? আমি কখন বলেছি তুই আমার স্বামী আর সেই অধিকারে আমি এখানে থাকবো? ভাগ এখান থেকে। তোর যাবতীয় জিনিস নিয়ে এই রুম থেকে এক্ষুনি বেরিয়ে অন্য রুমে শিফট হয়ে যা। আমার সামনে তোকে দেখতে চাই না। তোর সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই। এখন তো এখান থেকে বেরিয়ে যা। তোকে ইচ্ছা করতেছে না তাই বের হয়ে যা এখান থেকে। এটা আমার রুম, আমি রুম থেকে বেরিয়ে যাব কিসের জন্য? তোকে বলতেছে বেরিয়ে যা। তুই এখন এখানে আছিস কিসের জন্য? নির্লজ্জের মতো। আমার তো লজ্জা নেই, আমি নির্লজ্জ। তো সমস্যা? এখন এখান থেকে বেরিয়ে যা। তোর মুখ দেখতে চাচ্ছি না আমি। বেরো এখান থেকে। এবার মাথা গরম করবি না, তাহলে কিন্তু বিছানা থেকে একদম ছুঁড়ে ফেলে দেব। আর আমার রুমে আসার সাহস পাবি না। আমার সাথে কথা বলা তো দূরের কথা। অপমান করতেছিস তাই না? করতে থাক, সমস্যা নেই। আমারও সময় আসবে, তখন আমিও তোকে যে অপমানগুলো করব সেটার জন্য প্রস্তুত থাক। তুই আমার কচু করবি, কোনো কিছুই করতে পারবি না। এখন এখান থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। এখন এখান থেকে বেরাবি, না হলে তোর কপালে এখন আবার আরেকটা দুঃখ আসবে। তাই বলতেছি, এখন মাথা ঠিক আছে, এখান থেকে বেরিয়ে যা। আমি মাহিনের সাথে কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসলাম। এত তর্ক করার ইচ্ছে করতেছে না, কেমন লাগতেছে, এত কথা ভালো লাগতেছে না। তাই রুম থেকে বের হয়ে আসলাম। এখন আমাকে কিছু প্ল্যান করতে হবে। আমার তো প্রতিশোধ নিতে হবে। এইভাবে প্ল্যান করলে চলবে না, তার বাস্তবায়ন তো করতে হবে। তার সাথে তো কখনো আমি শোক দিতে পারবো না। তাকে পেছন থেকে আঘাত করতে হবে, না হলে আমি শান্তি পাবো না। তার ক্ষতি তো আমাকে করতেই হবে, না হলে এখানে থেকে আমার কিছুই হবে না, শুধু নির্যাতন সহ্য করতে হবে। তার থেকে তাকে আমি কয়েকদিনের জন্য বিছানায় রাখার ব্যবস্থা করি, তারপর তার পা ভেঙে ফেলবো। এখন তো কিছু করলে সমস্যা হয়ে দাঁড়াবে। এখন কিছু করা যাবে না। এখন কিছু করতে গেলে সে বুঝতে পেরে যাবে, রাত্রে দেখা যাবে। এখন চুপচাপ গোসলটা শেষ করে তারপর রাত্রে দেখা যাবে। রুম থেকে বেরিয়ে তো দেখি সবাই বাসায় আছে। আমি অবাক হয়ে গেলাম, তাহলে আমি কিসের এত নির্যাতন সহ্য করলাম? আমি তো রুম থেকে বের হতে পারতাম, কত সুযোগ পেয়েছি। কিন্তু তার কথা শুনে তো আমি বোকার মতো রুমে ছিলাম আর তার অত্যাচারগুলো সহ্য করলাম। এটা আমি কি করলাম? এটা কি হইলো আমার সাথে? আমি কখনো কল্পনাও করিনি যে সে আমাকে এইভাবে বোকা বানাবে আর আমি তার কথায় বোকা বনে যাব। যাই হোক, যা হবার তা হয়ে গেছে। অতীত নিয়ে নাড়াচাড়া করে কোনো লাভ নেই। এখন ভবিষ্যতে তাকে আমি কি শাস্তি দেব সেটাই চিন্তা করতে হবে আমাকে। ভাবি, ভাবি কোথায় যাচ্ছ? রাত্রে না আমার সাথে তোমার গল্প করার কথা, এখন আবার কোথায় যাচ্ছ? আমার সাথে গল্প করবে না? আমার অল্প একটু কাজ আছে, আমি শেষ করে তোমার রুমে যাচ্ছি। তুমি একটু তোমার পড়াশোনা শেষ করো। আমি তোমার রুমে যাচ্ছি, তো একটু পরে দেখবে আমি তোমার রুমে চলে গিয়েছি গল্প করার জন্য। তুমি আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছো। আমার সাথে এরকম করলে কিন্তু আমি কান্না করে দেবো। আমার সাথে গল্প করবে না তুমি? কি যে বলো না তুমি! তোমার মতো কিউট গুলু বাচ্চার সাথে সবাই গল্প করতে চাইবে। আমিও চাই তোমার সাথে গল্প করতে। তোমার রুমে আমি একটু পর যাচ্ছি, আমার একটু কাজ আছে। তুমি আমাকে 10 মিনিট সময় দাও। আচ্ছা, দিলাম সময়। আমি এখানেই বসে থাকবো। আজকে পড়াশোনা পর্যন্ত করব না। আজকে কেউ পড়াশোনা করে? বাসায় কত মেহমান, আমার তো পড়াশোনার ডিস্টার্ব হবে। আচ্ছা, তাহলে তুমি এখানে বসে থাকো আর সামনে তাকিয়ে দেখো একটা কিউট সুন্দরী মেয়ে দেখা যাচ্ছে, তার সাথে গল্প করো। আমি 10 মিনিটের ভেতরেই তোমার কাছে চলে আসতেছি। আমি এতটাও ক্যারেক্টারলেস না যে একটা মেয়ের সাথে গিয়ে ফ্লার্ট করব। আমি কি দেখতে কম সুন্দর নাকি? এমনিতেই আমার উপর ইমপ্রেস হয়ে যাবে। তোমার তো কনফিডেন্স লেভেল অনেক হাই, তুমি পারবে সবকিছু করতে। তোমার ভাইয়াকে দেখো, সে শুধু মেয়ের পেছনে ছুটে। তোমার তো দেখতেছি অন্যরকম ধান্দা। আমার আবার কিসের দান্দা? আমি তো সবকিছু মাহিন ভাইয়ের কাছ থেকেই শিখেছি। সে তো মেয়েদের সাথে কথাই বলে না, তাদের পাত্তাই দেয় না। আমি তো তার থেকে ইন্সপায়ার্ড হয়েছি। আচ্ছা থাকো তাহলে, আমি একটু যাচ্ছি। আর 10 মিনিট পর তোমার সাথে এসে আরো অনেক গল্প করব। তোমার সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, তাহলে তোমার সাথে 10 মিনিট পর দেখা হচ্ছে। আর তুমি যদি এবার ফাঁকিবাজি দেওয়ার চেষ্টা করো তাহলে আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। কথাটা মাথায় রেখো। আচ্ছা আমার পিচ্চি বাবুটা, আমি যাচ্ছি। আর 10 মিনিট পর তোমার সাথে দেখা করতেছি। তারপর গল্প হবে, আড্ডা হবে জমিয়ে। তারপর আশিক সেখান থেকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিলাম। দিয়ে আমি আমার রুমে আসলাম, গোসল করে নিলাম। মাথায় যন্ত্রণা করতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। হঠাৎ করে মাহিন যে আমার সাথে এরকম করবে
আমি কখনো কল্পনাও করতে পারিনি। গোসলটা শেষ করে নিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসলাম, কারণ আমার পরিকল্পনা মাফিক আমাকে কাজ চালিয়ে যেতে হবে। এইভাবে বসে থাকলে হবে না। গোসল করে রুম থেকে বের হতেই দেখি মাহিন সামনে দাঁড়িয়ে আশিকের সাথে খেলা করতেছে। দুইজনে অনেক মজা করতেছে। আমি আশিকের চোখ ফাঁকি দিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে দেখি আমার নতুন শাশুড়ি আম্মা জান রান্নার কাজে ব্যস্ত। আমি তাকে একটু সাহায্য করলাম, কারণ আমি তার ভাতিজি সম্পর্কে, তাকে তো আমি সাহায্য করতেই পারি। তার সাথে ছেলেকে যতই দেখতে পাই না কেন, তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। তিনি তো আমাকে ছোট থেকেই কোলে পিঠে করে মানুষ করেছে। তারপর দুইজন মিলে তাড়াতাড়ি রান্না করার কাজ শেষ করলাম। তারপর টেবিলে খাবার দিয়ে দিলাম। বাসায় তো তেমন কিছুই নেই, বাসায় তো তেমন কেউ নেই। আমি, আশিক, মাহিন আর ফুপি আম্মা সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাওয়া শেষ করে নিয়ে আশিক আমার পাশে এসে আমার হাত ধরে বসলো। এখন নাকি তার সাথে গল্প করতে হবে আমার। কি আর করার, বাধ্য হয়ে তার সাথে গল্প করা শুরু করেছিলাম। তারা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমি তো তাকে কথা দিয়েছিলাম। তার জন্য তার সাথে এখন আমাকে গল্প করতে হবে। গল্প শেষ করে আমি রুম থেকে বেরিয়ে এসে দেখি মাহিন রুমের বাইরে দাঁড়িয়ে আছে। আমার সাথে চল, এখন তোর সাথে কথা আছে। আর তোর ফিগারের এত টেস্ট কেন রে? তুই আমার চোখের সামনে থেকে চলে যা বলতেছি। তোর সাথে আমার কোনো কথা নেই। আর তোকে আমার সামনে আসতে কে বলেছে? দেখ, এত কথা বলতে পারবো না। যেটা বলতেছি সেটাই শোন। তাহলে তোর জন্য ভালো হবে না, তাহলে তোর জন্য ভালো হবে, না হলে যে কি হবে? তোকে আমি ভয় পাই নাকি যে তুই যেটা বলবি আমি সেটাই শুনবো? তুই এখন এখান থেকে চলে যা। ভালোই ভালোই বলতেছিস, তুই আমার সাথে চল, না হলে ভালো হবে না। আর তুই তর্ক করিস কেন আমার সাথে? তোকে যেটা বলছি সেটা শোন। দেখ, আমার পেছনে পেছনে আসবি না। আমার হাতে চাকু আছে, পেটে একদম ঢুকিয়ে দেব। তুই এখন আমার সামনে থেকে দূরে চলে যা, না হলে। দেখ, মাথা গরম করবি না। যেটা বলতেছি সেটা শুনলে কি হয় তোর? বলছি না আমার সাথে আয়, তাহলে তোর জন্য ভালো হবে। আমি বলেছি না আমি তোর সাথে যাব না, তারপরও তুই কিসের জন্য আমার পেছনে পড়ে আছিস? তোকে বলতেছি তুই আমার চোখের সামনে থেকে সরে যা, না হলে খুন করে ফেলবো। তুই আমার কোনো কিছুই করতে পারবি না। এখন হাত থেকে চাকুটা রেখে দে, না হলে কিন্তু। আমি ভালোভাবে বলতেছি তুই এখন এখান থেকে চলে যা, তাহলে ভালো হবে। আর আমার সামনে তুই থাকবি না, চলে যা। বেশি মাথা গরম করাবি না আবার। তোকে বলছি তুই আমার সাথে আয়, তারপরে তুই আমার কথা শুনতেছিস না কিসের জন্য? তোকে আমি যেটা বলতেছি তুই সেটাই শোন। কথাটা বলে মাহিন এসে আমার হাত ধরে ফেললো। আমার রাগ মাথায় চড়ে উঠল। আমি বারবার বলতেছি তাকে আমার থেকে দূরে চলে যেতে, কিন্তু সে বারবার আমার কাছে চলে আসতেছে। আমি যতই শক্তি দেখাচ্ছি মাহিন ততই শক্তি করে আমার হাত ধরে আছে। মেজাজটা গরম হয়ে যাচ্ছে। আমি এখন তার সাথে কথা বলতে চাচ্ছি না, কিন্তু সে আমার হাত ধরে আছে। মাথা গরম হয়ে যাচ্ছে। বলতেছি আমার হাত ছেড়ে দে, না হলে কিন্তু ভালো হবে না। সত্যি সত্যি কিন্তু খুন করে ফেলবো তোকে। মাথা গরম করবি না আমার। হাত ছেড়ে দিয়ে চলে যা এখান থেকে। আমি যেটা বলতেছি সেটা শুনতেছিস না কিসের জন্য? তোর ভালোর জন্যই বলতেছি। তুই এরকম ঘাড়তেরামি করতেছিস কিসের জন্য? আমার মাথা একদম গরম হয়ে গেল। আমি তাকে এতবার বলতেছি যে আমি এখন কোনো কিছু ভালো লাগতেছে না, কিন্তু সে শুনতেছে না। আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না। আমার হাতে চাকুটা ছিল, সেটা সোজা মাহিনের হাতের কবজিতে ঢুকিয়ে দিলাম। মাহিন সহ জোরে চিৎকার করে উঠল। আমার মেজাজটা এতটাই গরম ছিল যে চাকুটা বাহির করে আবার মাহিনের বুকের উপর চালিয়ে দিলাম, কারণ আমার রাগ এতটাই উঠে গেছে। আমি কি করতেছি না করতেছি সব আমার কন্ট্রোলের বাহিরে। এমনিতে মাহিন আমাকে ধর্ষণ করেছিল। শেষ পর্যন্ত তুই তোর ইচ্ছাটা পূরণ করে ফেললি, আমার জীবনটা শেষ করে দিলি। আচ্ছা, মরার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি। আমার বিছানার বালিশের নিচে একটা ডায়েরি আছে, সেখানে সবকিছু লেখা আছে। তোর বান্ধবীর সাথে কি হয়েছিল, আমি তোর বান্ধবীর ভালো করতে চেয়েছিলাম, সবকিছু সেখানে সুন্দর করে লিখে রাখছি। কি কি ঘটেছিল পড়ে নিস। আমি তো আর বলতে পারলাম না তোকে। ঠিক বলেছিস। এখন থেকে আমি শান্তিতে থাকবো। আমি আমার বান্ধবীকে দেওয়া ওয়াদা পালন করতে পেরেছি। সে আমার কলেজার বান্ধবী ছিল, তাকে ধর্ষণ করে মেরে ফেলেছিস তুই। এখন আমি তার প্রতিশোধ নিয়ে নিলাম। এখন তুই কি করিস সেটা তোর ব্যাপার। আমি তোকে সব সত্যি ঘটনাটা বলার জন্যই তোকে ডাকতেছিলাম, সেই সুযোগটা দিলি না। আমার হাতে তো বেশিক্ষণ সময় নেই। তুই যেভাবে আঘাত করেছিস
আচ্ছা, সমস্যা নেই। হয়তো এভাবে আমার মরণ ছিল, কিন্তু একটাই আফসোস হচ্ছে, হয়তো আমার আম্মুকে দেখার কেউ থাকবে না। হয়তো কিছুদিন পর আমার আম্মুটা পাগলি হয়ে যাবে তার একটা মাত্র ছেলের অকাল মৃত্যুতে। তুই এখন আমার রুমে গিয়ে ডায়েরিটা নিয়ে এখান থেকে পালিয়ে যা। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। আমি সাধারণ থাকতে পারলাম না, উঠে পড়ে গেলাম। আমার চোখ দিয়ে সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছি না। সবকিছু কেমন জানি ঝাপসা হয়ে যাচ্ছে, আর আমার নিঃশ্বাসটা কেমন জানি ভারী হয়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করতেছি নিজেকে সজাগ করে রাখার। আমি লাস্টবারের মতো আমার আম্মুর মুখটা দেখতে চাচ্ছি, কিন্তু সেই সুযোগটা আমার হচ্ছে না। আমি এত চেষ্টা করতেছি চোখটা খোলা রাখবো, কিন্তু নিজের চোখটা খুলে রাখতে পারতেছি না। সবকিছু ঝাপসা দেখতেছি। আমি চেষ্টা করতেছি চোখ খোলা রাখবো, আর আমার পুরো শরীর নিস্তব্ধ হয়ে যাচ্ছে, আর আমার চোখ দুটো অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। আমি কোনো কিছু দেখতে পারতেছি না। আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি শ্বাস নিতে পারতেছি না। আমার অনেক কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। শেষবারের মতো শুধু দীপার মুখটা একবার ভালো করে দেখে নিলাম। তারপর আমার আর কোনো কিছু মনে নেই। আমি সব কিছু ছেড়ে পরপারে পাড়ি জমানোর জন্য একদম রেডি হয়ে গেলাম। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম যত ভুল করেছি সব কিছুর জন্য। মাহিন, কি হলো তোমার? আমি সত্যি ইচ্ছাকৃতভাবে তোমাকে চাকু দিয়ে আঘাত করিনি। আমার অনিচ্ছায় ভাবে হয়ে গেছে। আমি সত্যিই নিজের কন্ট্রোলে ছিলাম না। কি হলো? কথা বলো না কেন? চুপ করে আছো কিসের জন্য? কথা বলো আমার সাথে। তুমি চোখ বন্ধ করে নিচ্ছ কেন? তোমার কিচ্ছু হবে না। এটা আমি কি করে ফেললাম? না মাহিন, তুমি মরতে পারো না। আমাকে একা করে দিয়ে তুমি কখনোই মরতে পারো না। আপনারা কি ভাবতেছেন আমি তাকে বাঁচাবো? কখনোই না। আমি একটু নাটক করতেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে সে কতক্ষণ বেঁচে থাকতে পারে, কিন্তু তার পুঁটি মাছের প্রাণ অল্পতেই চলে গেল। কি আর করার, শেষ পর্যন্ত ঝামেলাটা শেষ করেই ফেললাম। এখন আমি এখান থেকে চলে যাব। তারপর ও কি করে করুক, সেটা দেখার সময় আমার নেই। আমার যেটা পরিকল্পনা ছিল সেটা আমি শেষ করে ফেলেছি। আমার বান্ধবীকে দেওয়া দাবি পালন করে ফেলেছি। কাজ শেষ। আজকে থেকে আমি আমার বান্ধবীকে দেওয়া কথা সেটা পূরণ করে ফেললাম। আজকে থেকে তার আত্মার শান্তি পাবে। ভালোবাসার মানুষকে কত কিছু না করতে বাধ্য করে, তাই না? আসলে মানুষ কখন কি করে বসে কি না করে বসে সেটা আমরা জানি না। আমি আমার বান্ধবীকে দেখেছিলাম তার সাথে রুম ডেট করতে, আর সে আমাকে বলে সে নাকি কিছুই জানে না। তারা যে ভিডিও বানিয়েছিল সেই ভিডিও আমার বান্ধবী আমাকে দেখিয়েছিল। আমার বান্ধবীকে মাহিন কথা দিয়েছিল তাকে বিয়ে করবে, কিন্তু তাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে। কেন মানুষ এরকম করে? কিসের জন্য বুঝি না। মানুষ কি পায় এরকম করে? মেয়ে মানুষদের কোনো মূল্য নেই এই সমাজে। তারা কি সব সময় অবহেলিত থাকবে নাকি? তাদের কিছু করার আছে। আর কিছু মেয়ে আছে যাদেরকে আমি স্পেশালি বলতেছি, বোন, তুমি প্রেম করো, তুমি কি করো সেটা তোমার ব্যাপার। নিজের ইজ্জতটাকে ঠিক রাখো অন্তত। কারণ তুমি একজনকে বিলিয়ে দিবে, পরে সে তোমাকে ছেড়ে চলে গেলে তখন তুমি আত্মহত্যা করবে। তুমি আত্মহত্যা করো ঠিক আছে, কিন্তু তোমার যে আত্মীয় আছে, তোমার বন্ধু বান্ধব আছে, তাদের কি পরিমাণ কষ্ট হয় তুমি তো মরে যাও, তুমি তো সেটা অনুভব করতে পারো না যে তাদের ভেতরে কি পরিমাণ যন্ত্রণা হয়। তারা একটা প্রিয় মানুষকে হারিয়ে ফেলে। মাহিনকে আমিও পছন্দ করতাম। আমি ভেবেছিলাম সে হয়তো ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কিন্তু না। তার ঠিক হওয়ার কোনো চিহ্ন আমি তার কাছে খুঁজে পাইনি। আমি তার কাছে 1 মাস ছিলাম। 1 মাস আগেই আমি তাকে খুন করে ফেলতাম, কিন্তু তাকে আমি সময় দিয়েছিলাম যে সে ভালো হতে পারে। কিন্তু না, সে ভালো হলো না। সে যে ডায়েরির কথা আমাকে বলেছিল সেই ডায়েরি আমি অনেক আগেই পড়েছিলাম। সেই থেকে কয়েকটা পাতা ছিঁড়ে ফেলে দিয়েছিল, যেখানে সে লিখে রেখেছিল কিভাবে আমার কলিজার টুকরা বান্ধবীকে ভোগ করেছিল, কি করেছিল না করেছিল সবকিছু। সেগুলো আমি আগেই পড়েছিলাম, কিন্তু 2 দিন আগে আবার ডায়েরিটা পেয়েছিলাম। তখন দেখি ডায়েরিতে সেই কথাগুলো নাই। তখন আমি ভেবে নিয়েছিলাম মাহিন কখনোই ভালো হবে না, কারণ তার চরিত্র কখনোই ভালো হওয়ার মতো নয়। দেখো বোন আর দেখো ভাই, যদি প্রেম করতে হয় একটা ভালো মন দেখে প্রেম করো, কারোর সাথে বেইমানি করো না। আর ছ্যাঁকা খেয়ে তুমি তোমার মায়ের এই জীবনটা ত্যাগ করতে বাধ্য হবে এক মন ভালোবাসা। এ কেমন ভালোবাসা ভাইয়া? প্রেম করবা বা যেটাই করো না কেন, ভালোবাসাটাকে সব সময় পবিত্র রাখবা। তাহলে কখনোই তোমাদের জীবনে দুঃখ কষ্ট আসবে না। সব সময় একে অন্যকে সম্মান করে চলবে। সব সময় ভালোবাসার মজা উপভোগ করবে, সেই শারীরিক সম্পর্ক করে নয়। জানি না গল্পটা কেমন হয়েছে,
ভালো করার চেষ্টা করেছি, কিন্তু ততটা হয়তো ভালো করতে পারিনি। আসলে আমি অসুস্থ, যার কারণে আপনাদের মনের মতো করে তুলে ধরতে পারলাম না গল্পটা। তবুও আপনাদের কাছে আপনাদের সাপোর্ট চাই। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমাকে ভালো ভালো গল্প লেখার অনুপ্রেরণা দেবেন আপনারা। সে কিনা একটা নিকৃষ্ট কাজ করলো। আপু, তুই এই কাজটা একদম ঠিক করিসনি। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। তোর আমাকে কত অপমান করিস সেটা কোনো কিছু আমি মনে করি না, কিন্তু আমার সার্টিফিকেটগুলো কেন পুড়িয়ে দিয়েছিস? এই সার্টিফিকেটগুলো কি দোষ করেছিল? তিশা আপু কোনো কথা না বলেই চলে গেল। আমিও রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আখির ফোনে কথা বলছে, হয়তো হাসানের সাথে ফোনে কথা বলছে। আমি আর কিছু বললাম না, আমি চুপচাপ ওয়াশরুমে চলে গেলাম আর গোসল করে বের হলাম। তারপর খাবার টেবিলে গিয়ে দেখি মাত্র রান্না করেছে। আমি খাবার খেতে লাগলাম। খাবারটা বেলায় শেষ, তখনই কোথা থেকে আপু আসলো। আর আপু এসে খাবারটা ফেলে দিল আর আমাকে রাগী কণ্ঠে বলতে লাগলো, তোর কি কোনো লজ্জা শরম নেই? তুই এই বাড়ির খাবার খাচ্ছিস কেন? নিজে কাজ করে খা। আমি একটা ধর্ষকের জন্য খাবার রান্না করি নাই। আমি এ কথা শুনে বাইরে চলে আসলাম। বাইরে এসে কলেজের দিকে যাচ্ছি। তারপর কলেজে এসে স্যারের সাথে দেখা করলাম আর স্যারকে বললাম যে সার্টিফিকেটগুলো হারিয়ে গিয়েছে, এখন এগুলো কিভাবে তুলতে পারি। তখন স্যার আমাকে বলতে লাগলো, তুলতে পারবো, কিন্তু 2000 টাকা লাগবে, কম্পিউটারের খরচ আছে, সাইন করাতে হবে। নতুন করে আমি রাজি হয়ে গেলাম। আর তখন স্যারকে বললাম, স্যার আপনি আপনার টাকা দিয়ে এগুলো তুলে দিন, তারপর আমি আপনার কাছ থেকে টাকা দিয়ে এগুলো নিয়ে যাব। আমার এগুলো কালকের মধ্যে লাগবে। স্যারের সাথে আরও কিছু কথা বলে ফোনের দোকানে চলে আসলাম। আমি আমার হাতের ফোনটা বিক্রি করে দিলাম। 20,000 টাকার ফোন 5,000 টাকায় বিক্রি করলাম। দোকান চেনা জানা ছিল, তাই কোনো সমস্যা হলো না। বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আখি এখনো ফোনে কথা বলছে। আমাকে দেখে আখি এপাশ থেকে বলতে লাগলো, হাসান, তুমি পার্কে এসে ওয়েট করো, আমি রেডি হয়ে 10 মিনিটের মধ্যে আসছি। আর টাকাটা নিয়ে এসেছি। মাকে বলেছিলাম টাকা লাগবে, তাই দিয়েছে। এই কথা শুনে হাসান কিছুটা খুশি হলো। তারপর কল কেটে দিলাম। আমি রেডি হতে লাগলাম। রেডি হচ্ছি আর শাহরিয়ার এদিকে তাকিয়ে দেখি বারান্দায় বসে আছে। ইচ্ছে হলো একটা ঝাড়ি দিয়ে আসি। আমি ওর কাছে এসে অনেক জোরে একটা থাপ্পড় মারলাম। শাহরিয়ার আমার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বলতে লাগলাম, কিরে এখানে বসে আছিস কেন? আমার জন্য চা বানিয়ে আন, আমি এখন বাইরে বের হব। এই কথা শুনে শাহরিয়ার উঠে রান্নাঘরে যেতে লাগলো। ঠিকমতো হাঁটতে পারছে না। এদিকে আমি রেডি হতে লাগলাম। এদিকে আমি থাপ্পড় খেয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্না করে এসে দেখি তিশা আপু রান্না করে। আমি গিয়ে চা বসালাম আর তখন তিশা আপু আমাকে বলতে লাগলো, কি রে, তোর সাহস তো কম না? তুই আমার টাকায় চা বানিয়ে খাচ্ছিস। আমি তোকে আমার কোনো কিছুই দিব না। তোকে যে এখনো বাড়ি থেকে বের করে দিইনি, এটাই অনেক দর্শকের। আবার চা ঠিকমতো ভাত পাস না, আবার চা খেতে আসিস। তারপর আমি রুমে আসলাম। রুমে এসে আখিকে বললাম, তিশা আপুর কথা আমি শুনে কিছু বলল না। আমি শুয়ে পড়লাম। আখি আমার সামনে দিয়ে চলে গেল হাসানের সাথে দেখা করতে। আমি আখিকে ভালোবাসি না, এটা ঠিক, কিন্তু আমার বউ অন্য কারোর সাথে দেখা করতে যাচ্ছে, এটা কেমন যেন বুকের ভেতর মজুর দিয়েও উঠছে। এভাবে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। যখন ঘুম ভাগলো তখন থেকে সন্ধ্যা হয়ে গেছে। আমি বের হয়ে দেখি আখি এখনো আসে নাই। কাউকে জিজ্ঞাসা করতে পারছি না, যদি আপুর অপমান করে। তবুও মায়ের রুমে গেলাম। মাকে গিয়ে জিজ্ঞেস করলাম, মা আখি দুপুরবেলা আমি বের হয়েছিল, কিন্তু এখনো বাসায় ফেরেনি, আর কি কোথাও গেছে? তোমাকে কি বলে গেছে? আমি জানি না, আর তুই আমার সাথে কথা বলবি না। আর কোনোদিনও যদি আমার সাথে কথা বলিস তাহলে আমার মরা মুখ দেখবি, কথাটা মনে রাখিস। এই কথা শুনে আমি চোখ মুছতে মুছতে বাইরে চলে আসলাম। বাইরে এসে দোকানে গিয়ে চা খাচ্ছি। তেমন কোনো বন্ধু বান্ধব নেই যে মন খুলে কথা বলতে পারবো। যেগুলো ছিল সেগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে। এখন সময় দেখতে পেলাম বাবা বাসার দিকে যাচ্ছে। আমার দিকে একবার চেয়ে আর তাকালো না। আমিও চা খেয়ে বাসায় ফিরছি। বাসায় ফিরে দেখি বাবা চেঁচামেচি করছে। বুঝতে পারলাম আমাকে বকা দিচ্ছে। আমি চলে আসলাম রুমে, এসে পড়তে বসলাম, কিন্তু বাবা মাকে বকা দিয়ে যাচ্ছে। আমি শুধু সহ্য করছি। হ্যাঁ জানি এখানে আমি কোনো কথা বলছি না, আর বললেও কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, তাই কোনো কথা বলেও লাভ নেই। তারপর আমি আমার মতো করে পড়তে লাগলাম। বুঝতে পারলাম আখি হয়তো তাদের বাসায় চলে গেছে। একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না।
আর আমাকে জানাবেই বা কেন? আমি তার কে? এভাবে সময়টা পার হলো। রাতের খাবার খেতে খাবার টেবিলে আসলাম, এসে দেখি সবাই খাচ্ছে, আমিও চুপচাপ বসে পড়লাম, কিন্তু কেউ খাবার এগিয়ে দিচ্ছে না। আমি নিজে নিজেই খাবার নিলাম আর খাবার খাচ্ছি, কিন্তু আপু আবার সেই অপমান করতে লাগলো। খাবার খাওয়ার সাথে সাথে অপমানগুলো সহ্য করলাম, কিছুই করার নেই। খাওয়াটা শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম, আর শরীর ক্লান্ত থাকায় কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালবেলা এমনিতেই ঘুমটা ভেঙে গেল, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10:30 বাজে। আজকে আমি এতক্ষণ ঘুমালাম, তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর খাবার টেবিলে গিয়ে দেখি কোনো কিছু নেই। আমি আর কিছু বললাম না, আমি আমার মতো বাইরে চলে আসলাম। বাইরে এসে সোজা কলেজে চলে গেলাম। কলেজে এসে স্যারের সাথে কথা বললাম, আর স্যারকে 2000 টাকা দিলাম। উনি টাকা নিতে চাইলো না প্রথমে, কিন্তু আমি জোর করে টাকাটা দিলাম। তারপর সার্টিফিকেটগুলো নিয়ে কম্পিউটারের দোকানে আসলাম। দোকানে এসে আবেদন করলাম। পরীক্ষার বাকি আরও 5 দিন। একটা হোটেল থেকে নাস্তা করে নিলাম, তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে দুপুর হয়ে গেল। আমি এসে দেখি বাসায় মেহমান আসছে। জানি না মেহমানগুলো কেন আসছে। একটু পর বুঝতে পারলাম তিশা আপুকে হয়তো দেখতে আসছে। তিশা আপু আগে থেকে একটা ছেলেকে পছন্দ করত, এটা আমি জানি। আমি সবাইকে সালাম দিয়ে রুমে চলে আসলাম। আমি আসাতে হয়তো বাবা মা তিশা আপুকেও খুশি হয়নি, আর একটু পরেই আসলে হয়তো ভালো হতো। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বই নিয়ে বিছানায় বসে পড়তে লাগলাম। এভাবে সময়টা পার হলো। কিছুক্ষণ পর ওরা চলে গেল, আমি খাবার টেবিলে আসলাম, আর তখন তিশা আপু আমাকে বলতে লাগলো, তোকে বাসায় এই সময় আসতে হলো, আর একটু পরে আসতে পারলি না? তোর মুখ দেখাও যে পাপ। এখন তো ঠিকই খেতে চলে আসছিস, এভাবে বেকার থেকে যে খাচ্ছিস লজ্জা করছে না? আসলে তোর কোনো কথা গায়ে লাগে না, গায়ে লাগলে এতক্ষণে কিছু একটা হয়ে যেত। আপু তুই আমাকে কী সব বলছিস? আমি কি তোর ভাই না? আমি কি তোর বিয়েতে থাকতে পারি না? তো কি আজকে দেখতে আসছে? আমাকে অন্তত বলতে পারতি। আমরা এখন তোকে আমাদের পরিবারের একজন মনে করি না। বাবা মা আমি তোকে ত্যায্য পুত্র করেছে, তবুও তো এখানেই আছিস শুধুমাত্র আখির কারণে। আপু তোকে আমি এখন আর কিছু বলবো না। আমারও একদিন সময় আসবে, সেদিন তোরা সবাই মিলে কান্না করবি আর পাগলের মতো আমাকে খুঁজবি, কিন্তু কোনো লাভ হবে না। আমি এই বলে খাবার খেতে লাগলাম। খাবারটা শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে পড়তে লাগলাম, আর তখনই কেউ ঝড়ের গতিতে এসে আমার গালে একটা থাপ্পড় মারলো। এটা আর কেউ নয়, এটা হচ্ছে আখি। আখি আমাকে এসে বলতে লাগলো, তোকে আমি বলেছিলাম না তুই কখনো বিছানায় উঠবি না? তোর মতো ফকিরের বিছানায় ওঠা মানায় না। তুই সব সময় নিচে থাকবি। তোকে যে নিচে থাকতে দিয়েছি এটাই তো অনেক। আর পড়াশোনা করছিস? পড়াশোনা করে কোনো লাভ নেই। তোর সার্টিফিকেটগুলো না পুড়িয়ে দিয়েছি আমি। তোর জীবন আমি নষ্ট করে দেব। আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না তোর। আসলে আমার ভুল হয়ে গেছে, আর কখনো আমি বিছানায় উঠবো না। আর এটা মনে রাখিস যে এটা আমার বিছানা ছিল। তোকে সম্মান দিয়ে কথা বলেছি দেখে তোর অনেক বার বেড়ে গেছে, তুই আমাকে হুকুম করিস। এই বলে আমি আখিকে একটা থাপ্পড় মারলাম। আমার অনেক রাগ উঠে গেল, আর কত সহ্য করব আমি। তখনই আখি চিৎকার দিয়ে কান্না করতে লাগলো, আর নিজের মাথা নিজেই আলমারিতে লাগিয়ে রক্ত বের করলো। আর তখনই বাবা মা তিশা সবাই রুমে আসলো, আর রুমে এসে আখির কপালে কাটা দেখে মা গিয়ে আখিকে জড়িয়ে ধরলো, আর আখিও মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর তখন আখি কান্না করতে করতে মাকে বলল, মা, আমাকে বাঁচাও। তোমরা না থাকলে আমাকে আজ মেরেই ফেলতো। আমাকে বলেছে যে আমি যেন তোমাদের কাছ থেকে সম্পত্তিটা লিখে নেই ওর নামে, আর যদি আমি এটা না করি তাহলে নাকি আমাকে মেরে ফেলবে। তুই চিন্তা করিস না মা, আমি তোর পাশে আছি, তোর কিছু হতে দিব না। আমি আজকে থেকে তোর ওর সাথে থাকার কোনো দরকার নেই। তুই এখন থেকে ঈশার সাথে থাকবি। ঈশা আজকে থেকে তুই আখিকে তোর সাথে রাখবি। মা তুমি বিশ্বাস করো, আমি আখিকে এমন কিচ্ছু বলিনি। আখি তোমাকে সবকিছু মিথ্যা বলছে। আপু তুই বিশ্বাস কর, আমি আখিকে এসব বলিনি। আমার বাবার সম্পত্তির উপর কোনো লোভ নেই। তখন বাবা মা আর কিছু না বলেই চলে গেল। আখিকে নিয়ে আমি আরো খারাপ হয়ে গেলাম বাবা মায়ের কাছে। ধ্যাত, শুধু শুধু যে কেন আখির উপর রাগ দেখাতে গেলাম। এখন নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। তারপর আমি আবার পড়তে লাগলাম, যদিও পড়তে ইচ্ছে করছে না, কিন্তু সামনে পরীক্ষা, তাই পড়তে হবে। তারপর এভাবেই সময়টা পার হলো। প্রতিদিন সবাই কোনো না কোনোভাবে আমাকে অপমান করত। আখি আমাকে আরো বেশি বাবা মার কাছে খারাপ বানাতে লাগলো। শুধু শুধু এসে নিজে থেকে ঝগড়া করতো।
তারপর বাবা মাকে ডাক দিয়ে নিয়ে এসে আমাকে খারাপ বানাতো। আর এইভাবেই কেটে গেল 5 দিন। আজকে পরীক্ষা দিয়ে আসলাম, পরীক্ষাটা মোটামুটি ভালোই হলো, সবকিছুই ভালোভাবেই করলাম। জানি না চাকরিটা হবে কিনা, কালকে চাকরি হলে জানানো হবে। আমি একটা বাটন ফোন কিনলাম, কারণ ফোনে মেসেজ আসবে, টাকাও প্রায় শেষ। বাটন ফোন কিনে দেখি পকেটে আর মাত্র 1200 টাকা রয়েছে। বিকেলবেলা বাসায় ফিরে দেখি বাসাটা সুন্দর করে সাজানো হচ্ছে। বুঝতে পারলাম না কেন সাজানো হচ্ছে। আমি ভেতরে গেলাম, ভেতরে গিয়ে দেখি অনেক মেহমান আসা শুরু করে দিয়েছে। তখন বুঝতে পারলাম আপুর বিয়ে ঠিক হয়ে গেছে। হঠাৎ আপুর সাথে আমার দেখা। আপু তার রুমের দিকে যাচ্ছিল, আর আমাকে দেখে আপু বলতে লাগলো, তুই আমার বিয়েতে কারোর সাথে কথা বলবি না, আমার সামনে আসবি না, আমি তোর মুখ দেখতে চাই না। আজকে আমার গায়ে হলুদ, আমি চাই না তুই সবার সামনে আয়, তোর মুখ আমি দেখতে চাই না কখনো। আপুর কথাটা শুনে কেন যেন মনে হচ্ছে কেউ আমার বুকের ভেতর তীর মেরেছে। তারপর আমি ওখানে চলে আসলাম, রুমে চলে এসে দরজা বন্ধ করে দিলাম। আর দরজা বন্ধ করে দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে কান্না করতে লাগলাম। এটাই কি আমার সাথে হওয়ার ছিল? আমার সাথে কি অন্যায় করেছিলাম আমি যে আমার সঙ্গে এমনটা হলো? আমি বসে বসে কান্না করতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হলো। রাত 12টার দিকে কেউ যেন দরজা ধাক্কাতে লাগলো। আমি চোখ মুছে দরজা খুলে দিলাম, আর দেখলাম আঁখি দাঁড়িয়ে আছে। হঠাৎ আঁখি আমাকে জড়িয়ে ধরলো। আমি অবাক হলাম। তারপর মুখের কাছাকাছি গিয়ে দেখি আঁখি ড্রিঙ্কস করেছে। আমি কাউকে কিছু না বলে রুমে এনে শুইয়ে দিলাম। আর তখনই আঁখি আমাকে গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, এই পাগল, আমাকে শুয়ে দিয়ে কোথায় যাচ্ছ তুমি? একটু আদর করো না আমাকে, খুব আদর পেতে ইচ্ছা করছে, প্লিজ করো না প্লিজ। গায়ে হলুদের দিনে বাসায় বিয়ার আনলো কে? হয়তো মেহমানের মধ্যে কারো কাজ হবে। আর সবগুলো তো মেয়েরা আসছে, ওরাই হয়তো মজা করে খেয়েছে। আঁখি, এসব কি বলছো? তুমি এখন চুপচাপ ঘুমাও, আমি অন্য রুমে যাচ্ছি। আরে কই যাও? তুমি আমাকে আদর দাও না প্লিজ, নাহলে আমি কিন্তু অনেক কান্না করব। আর ওরা ছাদে বসে কি সব খাচ্ছিল, আমাকে দেখে দেয় আর খেতে বলে, আমিও খাই। খেয়ে না অনেক ভালো লাগছে, মনে হচ্ছে আকাশে উঠছি। আহা। এই বলে আঁখি আমার ঠোঁট জোড়া দখল করে নিল। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমি বারবার ব্যর্থ হচ্ছি। আঁখি আমাকে তার নিজের সমস্ত শক্তি দিয়ে আপন করে নিতে যাচ্ছে। একটা সময় আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমিও আঁখির ডাকে সাড়া দিতে লাগলাম। আর এভাবেই আঁখিকে নিয়ে হারিয়ে গেলাম এক নতুন গল্পে। যেই গল্পটা পবিত্র। সকালবেলা কারোর কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি চোখ মেলে দেখি আমি আঁখির বুকের উপর শুয়ে আছি, কারো শরীরে কোনো কাপড় নেই। আমাকে জেগে দেখে আঁখি আমাকে বলতে লাগলো, তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি? তোর কি ক্ষতি করেছিলাম আমি? শেষ পর্যন্ত তুই নিজের অধিকারটা নিয়ে নিলি, একটা বার আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করলি না। তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। দেখো আঁখি, এখানে আমার কোনো দোষ ছিল না, দোষটা তোমার ছিল। তুমি এত রাতে ওই মেয়েগুলোর সাথে বিয়ার খেয়েছিলে, তারপর তুমি অন্য রুমে হয়ে যাও আর আমার উপর। আমি আর বললাম না, থেমে গেলাম। আর তখন আঁখি আমাকে বলতে লাগলো, এটা ঠিক যে আমি ওই মেয়েগুলোর সাথে বিয়ার খেয়েছিলাম, কিন্তু তাই বলে আমি মাতাল হয়ে যাব? তুই আমাকে এতটা খারাপ ভেবেছিস? তুই আমাকে কেন নষ্ট করলি? এই বলে আমি শাহরিয়ারকে একটা থাপ্পড় মারলাম। আঁখি আমাকে থাপ্পড় মারলো। আমি চাদরটা পেঁচিয়ে ওর ওপর থেকে নেমে গেলাম, আর ও নিজেকে সামলিয়ে কান্না করতে লাগলো। আমার অনেক রাগ হতে লাগলো, সে নিজে থেকেই আমাকে এসব করলো আর এখন আমাকে থাপ্পড় মারলো। তখন আমি রাগী কণ্ঠে বলতে লাগলাম, তুমি আমাকে অনেক খারাপ বানিয়েছিলে আমার পরিবারের কাছে, এখন আমি খারাপ আছি। আমাকে তুমি বলেছিলে আমি নাকি তোমাকে বিয়ের আগে ধর্ষণ করেছি, আর এখন আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পর শারীরিক সম্পর্ক, এটা হালাল। আর এটা যদি সত্যি হয় তাহলে আমি যেটা করেছি এটা আমার অধিকার, এটা আমাদের হালাল সম্পর্ক হয়েছে। আর ভুলটা ছিল তোমার। আমি তোমাকে এখন সম্মান দিয়ে কথা বলছি বলে ভেবো না যে আমার কোনো রাগ নেই। আমিও তোমার উপর রাগ দেখাতে পারতাম, কিন্তু দেখাইনি। কেন জানো? কারণ হাজার হোক তুমি আমার স্ত্রী। এই বলেই আমি ওয়াশরুমে চলে আসলাম। ওয়াশরুমে এসে গোসল করে বের হলাম, তারপর রেডি হয়ে নিলাম। আজকে আপুকে তুলে নিতে আসবে, আর তখনই মনে হলো আপুর সেই অপমান করে কথা বলাটা কারোর সামনে না যেতে। এদিকে আখিরে দেখতে পেলাম ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল, তারপর রেডি হয়ে নিজের মতো করে মন খারাপ করে নিচে চলে গেল। নিজেকে সবার সাথে বেশ ভালোভাবেই কথা বলতে লাগলো। আমি বিছানায় শুয়ে শুয়ে আমি ভাবতে লাগলাম আজ কতদিন আনন্দ করতাম আপুর বিয়েতে।
বন্ধুবান্ধব নিয়ে কত আনন্দ ফুর্তি করতাম, আর এখন নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকতে হচ্ছে। চাইলেও নিজের বোনটাকে দেখতে পাচ্ছি না, কারণ আমি একজন ধর্ষক। এত বড় মিথ্যা অপবাদ আমার উপর কখনো আসবে এটা আমি কখনোই কল্পনা করিনি। আত্মহত্যা যদি এই মহাপাপ না হতো, তাহলে এই পৃথিবী থেকে অনেকেই জিন্দা লাশ হয়ে বেঁচে থাকতে হতো না। তখনই ফোনে একটা মেসেজ আসলো। আমি এই মেসেজটা ওপেন করে দেখি আমার চাকরিটা হয়ে গেছে। আমি ভীষণ খুশি। সন্ধ্যা 6টায় আমাদের এই জায়গায় থাকতে হবে। আমার কষ্টের দিন শেষ হয়েছে। আমি এখন প্রতিটা অপমানের জবাব দিতে পারবো। নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যে সবাই আমাকে খুঁজে। আমি আখির জন্য একটা চিরকুট লিখলাম। আখি, তুমি যখন আমার এই চিরকুটটা পড়বে, তখন আমি হয়তো এখানে আর থাকবো না। আমি তোমাকে বিয়ের আগে ভালোবাসতাম না, কিন্তু মনের ভেতর একটা ফিলিংস কাজ করতো। আমি কখনো আশা করিনি তুমি আমার সাথে এরকমটা করবে। হাসান ছেলেটা আমি ভালো নয়, ওর সাথে কোনো যোগাযোগ করবে না। আমার কথা বিশ্বাস না হলে আর আলমারিতে সমস্ত প্রমাণ রাখা আছে, সবাই পেলে দেখে নিও। বিয়ের পর চেয়েছিলাম তোমাকে নিয়ে ভালো থাকতে। বাবা মা হয়তো আমাকে একদিন ক্ষমা করে দেবে, কিন্তু কখনো ভাবিনি যে তোমাকে খারাপ বানিয়ে আমি বাবা মার কাছে ভালো হব। কারণ এটা কতটা কষ্টে সেটা একমাত্র আমি জানি। আমি বুঝতে পেরেছি আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি। তাই তো তুমি যখন আমার সাথে খারাপ ব্যবহার করতে, তখন আমি সব মুখ বুজে সহ্য করতাম। যদিও তোমাকে ভালো না বাসতাম, তাহলে কখনোই এসব সহ্য করতাম না। ভালো থেকো। আর রাতে যা হয়েছে তার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি। যদি পারো ক্ষমা করে দিও। তারপর আমি লুকিয়ে বাসা থেকে বের হলাম। সবাই বিয়ে নিয়ে ব্যস্ত আছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সন্ধ্যা হয়েও আসছে। আমি ঠিকানা মতো চলে আসলাম, আর দেখে এখানে আমার মতো অনেকে আছে। আমি তাদের সাথে কথা বলতে লাগলাম। সবাই আমারই বয়সী। এখনই একটা স্যার আসলো, আর স্যার এসে বলল আমাদেরকে এখন ট্রেনিংয়ে পাঠানো হবে। আমাদেরকে এখন এমন বাসে উঠতে বলল, আমরা যে যার মতো মেসেজ দেখে ওখান থেকে একটা ফাইল নিয়ে বাসে উঠে পড়লাম। তারপর আরেকজন স্যার এসে সবার ফাইলগুলো চেক করতে লাগলো। আমাদেরকে এখন ট্রেনিংয়ে পাঠানো হবে, আর ট্রেনিংয়ের যে ভালো করতে পারবে তার জন্য আমি ভালো কিছু অপেক্ষা করছি। বরপক্ষরা তিশা আপুকে নিয়ে চলে গেল। সারাদিন কাজ করায় ক্লান্ত হয়ে রুমে আসলাম। রুমে এসে দেখি কিছুটা ফাঁকা ফাঁকা লাগছে, আর ভালো করে খেয়াল করলাম শাহরিয়ারের কিছু জিনিসপত্র নেই। হঠাৎ আমার চোখ পড়ল টেবিলের দিকে, একটা চিরকুট রাখা। আমি কৌতূহলবশত চিরকুটটা হাতে নিলাম আর চিরকুট পড়তে লাগলাম। কেমন জানি আমার কোনো কথা বের হচ্ছে না। তারপর আমি আলমারি খুলে দেখতে লাগলাম। দেখলাম অনেকগুলো ছবি হাসানের সাথে ভিন্ন ভিন্ন মেয়েদের। ছবিগুলো কিছুটা অশ্লীল। এটা দেখে বুঝতে বাকি রইল না হাসান কি চায় আমার কাছ থেকে। তার মানে আমি এতদিন হাসানের কথাই সব কিছু করেছি। হাসান আমাকে ব্যবহার করতে চেয়েছে। আমি কি শাহরিয়ার সাথে অনেক বাজে বিহেভ করে ফেলেছি? ও কি আমাকে কখনো ক্ষমা করবে? হয়তো করবে না। ওর বাবা মার কাছে খারাপ বানিয়েছি। না, আমার কোনো কিছু মাথায় আসছে না। কি করব আমি এখন? শাহরিয়ার কোথায় গেছে? এভাবে আমি বেশ কিছুদিন সময় পার হতে লাগলো। তিশা আপু তার হাজব্যান্ডকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসলো। ওনার হাজব্যান্ড শাহরিয়ারকে অনেক আগে থেকেই চিনত, তাই খাবার টেবিলে হঠাৎ করে জিজ্ঞেস করলো শাহরিয়ারের কথা। তখন সবার মুখটা কেমন যেন কালো হয়ে যায়। তিশা আপু কথা এড়ানোর জন্য বলল, আসলে বেড়াতে গিয়েছে তো, সেই জন্য বিয়েতেও থাকতে পারেনি। ওর বন্ধুদের সাথে কক্সবাজার গিয়েছে। অনেক বলেছিলাম, কিন্তু ও বলল আসতে পারবে না। তাই তখন ও বলল, এটা কি কোনো কথা? বোনের বিয়েতে ভাই থাকবে না? আমাকে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি শাহরিয়ার সাথে দেখা করতে চাই। ও কোথায় আছে আমাকে বলো, আমি নিজে গিয়ে ওর সাথে দেখা করব। আমি একটু খুব ভালো করেই চিনি, ও খুব নীরব প্রকৃতির একটা ছেলে। আরে সত্যি বলছি, এখানে কোনো মিথ্যে বলছি না। ও কক্সবাজার গিয়েছে বন্ধুদের সাথে। আমি আর মা অনেক বলেছি, কিন্তু আসেনি। তুমি বিশ্বাস করো। না, তিশা যা বলছে তা কি ঠিক? আপনি অন্তত আমার কাছে কিছু লুকাবেন না। কি হয়েছে? আপনি তো আমাকে অনেক আগে থেকেই চিনেন, তাহলে বলতে সমস্যা কি? আর রাখি, তুমি তো আগে সালোয়ার কামিজ পরতে, এখন শাড়ি পরে আছো যে? না মানে এমনি মাঝে মাঝে শাড়ি পরতে ভালো লাগে। আর আপনি আসলেন না, আপনার সাথে কথা বলতে হবে না, সেই জন্যই আর কি শাড়ি পরলাম।
তোমরা কি কোনো কিছু আমার কাছ থেকে লুকাচ্ছ? প্লিজ আমার কাছ থেকে লুকাও না। সত্যি একদিন না একদিন বের হয়ে আসবে, ঠিক আছে? সবাই খাবার খাও। এভাবে দেখতে দেখতে বেশ অনেক দিন কেটে গেল। মাঝে মাঝে তিশাকে নিয়ে বাসায় ঘুরতে যাই। 3 মাস পর একদিন অফিসে বসে কাজ করছি, আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি তিশা কল দিয়েছে। আর তখনই তিশা আমাকে বলতে লাগলো, তুমি কোথায়? তাড়াতাড়ি বাসায় আসো, আমাদেরকে হাসপাতালে যেতে হবে। আখিকে নাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তুমি একটু তাড়াতাড়ি আসো। এই বলে আমি কল কেটে দিলাম আর রেডি হয়ে নিলাম। এদিকে আমার কোনো কিছুই মাথায় ঢুকছে না। বিয়ে হওয়ার পর থেকে আমাকে শাহরিয়ার ব্যাপারে মিথ্যে কথা বলেই যাচ্ছে। আজ পর্যন্ত শাহরিয়ারকে কোনো দেখা পেলাম না। শাহরিয়ারের কথা বললেই কেন জানি এড়িয়ে যায়। তবু অফিস থেকে বের হলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে তিশাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে যেতে লাগলাম। পথে কেউ কোনো কথা বলেনি। হসপিটালে গিয়ে দেখি মা বাবা বাহিরে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু মা কোনো কথা বলছে না। আমি ডাক্তারের কাছে এগিয়ে গেলাম, দেখি ডাক্তার বের হচ্ছে। ডাক্তার আমাকে বলল আখি নাকি মা হতে চলেছে। এটা শুনে আমি ঘাবড়ে গেলাম। মা হতে যাচ্ছে মানে? আখির তো এখনো বিয়ে হয়নি, তাহলে মা কিভাবে হবে? আমি তিশার কাছে এসে জিজ্ঞেস করলাম, ডাক্তার যা বলেছে তা কি সত্যি? কিভাবে কি হলো আমাকে সবকিছু বলো, আজকে তোমাকে বলতে হবে। তখন সে আমাকে বলতে লাগলো, আমি নিহালকে সবকিছু বলতে লাগলাম, আখির সাথে কি হয়েছে। সবকিছু শুনে নিহাল চেয়ারে বসে পড়লো আর আমাকে বলতে লাগলো, তিশা, আমি তোমাকে যতটা ভালো চিনি ঠিক এমনটাই আমি শাহরিয়ারকেও চিনি। তোমার সাথে আমার পরিচয় হয়েছে ভার্সিটির, কিন্তু শাহরিয়ার সাথে আমার পরিচয় হয়েছিল কলেজে। ও ছিল আমার খুব কাছের একটা ছোট ভাই। ও কেমন ছেলে সেটা আমি খুব ভালো করেই জানি। আমি যতটা জানি তুমি সেটা তোমার বোন হয়েও জানতে পারোনি। শাহরিয়ার আখিকে ইচ্ছের বিরুদ্ধে দর্শন করেছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তুমি ভাবলে কি করে? হয়তো তুমি এখন বলবে যে শাহরিয়ার তোমার ভাই, আমি কেন এসব বলছি? এটা নিশ্চয়ই একটা কারণ আছে। আজকে তোমাদের একটা ঘটনা বলি। আমার চাচাতো বোন একদিন স্কুল থেকে বাসায় ফিরছিল। আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম, তখন শাহরিয়ার ওই পথেই যাচ্ছিল, সাথে তার বন্ধুরাও ছিল। তার বন্ধুরা মেয়েটিকে ইপটিজিং করাতে শাহরিয়ার তখন তার বন্ধুদের মারতে লাগলো। আমি সেটা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছি, আর দেখতে পেলাম শাহরিয়ার আমার বোনের ব্যাগটা রাস্তা থেকে তুলে হাতে দিল, তারপর চলে আসলো। এরকম আরো অনেক ঘটনা আমার জানা আছে। আমি জাস্ট তোমার কাছে এইটা বলছি। আমি এটা বিশ্বাস করি না। আখিকে ডাকো, আখি নিশ্চয়ই সবকিছুই জানে। তোমরা যেহেতু আমার কাছে কিছু বলতে চাচ্ছ না, তার মানে এতদিন শাহরিয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করছো, তাই না? তুমি কেন বুঝতে পারছো না? শাহরিয়ার একজন ধর্ষক, তো তার সাথে আমরা ভালো ব্যবহার করব এটা তুমি কিভাবে চিন্তা করতে পারো? আর তোমার এসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। চলো বাসায় চলো। আখির পেটে সন্তানটা শাহরিয়ারের, এটা তো সত্যি। আখির পেটে সন্তান, সে হারে হারে, এটা আমি বুঝতে পারছি। ডাক্তারও তাই বলছে। ডিএনএ টেস্ট করে কিন্তু আমরা জানতে হবে শাহরিয়ার কি আখিকে দর্শন করেছিল, নাকি এর মধ্যে কোনো কাহিনী আছে। এটা আমি আজ না হয় কাল ঠিকই জানতে পারবো, কারণ সত্য কোনোদিন চাপা থাকে না। এদিকে আমি ট্রেনিংয়ে আছি। দেখতে দেখতে পার হয়ে গেল 2টা বছর। এই 2টা বছর পরিবারের সাথে যোগাযোগ করিনি, যোগাযোগ করার প্রয়োজন মনে হয়নি। যারা আমাকে চায় না তাদেরকে আমি শুধু শুধু কেন বিরক্ত করব। এখন আমি সেনাবাহিনীর মেজর পদে আছি, পড়াশোনাও শেষ আছে, নিজের শহরে ফিরছি। এই শহরে আসার কারণ অন্যটা একটা অপারেশন আছে, সেই জন্য আগের মতো দেখতে আর এখন খেত নাই। অনেকটা উন্নতি হয়েছে আমার। আমি এসে অফিসে চলে আসলাম। অফিসে এসে বসে ফাইলগুলো দেখতে লাগলাম। হঠাৎ একটা লোকের ছবি দেখে আঁতকে উঠলাম, কারণ ছবিটার কারণ হয়। ছবিটা হলো হাসানের সন্ত্রাসী। ওর নামে বিভিন্ন থানায় মামলা করা হয়েছে, কিন্তু পুলিশ তার কোনো ব্যবস্থা করতে পারছে না। তাই বাধ্য হয়ে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর সেই দায়িত্বটাই আমার উপরে এসে পড়েছে। আমি গাড়ি দিয়ে হাসানের ঠিকানায় যাচ্ছি, শরীরে সেনাবাহিনীর পোশাক। আর তখন হঠাৎ করে রাস্তার একপাশে দেখতে লাগলাম আখির মতো কাউকে, একটা বাচ্চা সাথে, মাও আছে নাকি, দেখে অনেক ভালো লাগলো। আমি গাড়িটা সাইড করতে বললাম, আর তাদের রাস্তা পার হওয়ার দিকে তাকিয়ে রইলাম। ওরা আমার সামনে দিয়ে রাস্তা পার হচ্ছে, কিন্তু কথা বলতে গিয়েও কথা বলতে পারছি না। কেন জানি মনের মধ্যে একটা ভয় কাজ করছে।
আখির কোলে আমি পিচ্ছি বাচ্চাটার দিকে তাকিয়ে দেখি বাচ্চাটা দেখতে অনেকটা কিউট। ইচ্ছে করছে এক্ষুনি কোলে নেওয়ার জন্য। আমি চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। তারপর ড্রাইভারকে বললাম যেতে। আমি হাসানের গোডাউনের সামনে এসে নামলাম আর ভেতরে গেলাম আর সবাইকে বললাম চারপাশে ঘিরে নিতে। আমি ভেতরে এসে দেখি অনেকজন মিলে ক্যারাম খেলছে। আমাকে দেখে সবাই ঘাবড়ে গেল আর একজন আমাকে মারতে আসলো। আমি ওদের সবাইকে মারতে লাগলাম আর যখনই ভেতর থেকে কেউ বেরিয়ে আসলো আরও দেখি এটার কেউ নয়, এটা হাসান। হাসান আমাকে এসে বলতে লাগলো, কি রে, তুই এখন সেনাবাহিনীতে আছিস? বাবা, তোর এত উন্নতি হয়ে গেছে কিভাবে? আমি তো তোর লাইফটা হেল করে দিয়েছিলাম, তবুও তুই কিভাবে এতটা উন্নতি করলি? তোর কি মনে হয় সামান্য তোর কারণে আমি শেষ হয়ে যাব? তুই তো এখন আমার কাছে 2 টাকার মাস্তান। দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস। তুই আমার সাথে এসব করলে আর তোকে মারার জন্য আমাকে ওপর থেকে অর্ডার দেওয়া হয়েছে। তুই আমার কিছুই করতে পারবি না। তুই জানিস না আমি তোর কি করতে পারি। একটা ফোন দিলে পুরা শহরের পোলাপান চলে আসবে। তোদের মতো সেনাবাহিনী আমার কিছুই করতে পারবে না। তোর কি মনের মধ্যে একটু ভয় কাজ করছে না? তুই একজন ওই সেনাবাহিনীর অফিসারের সামনে এসে কথাগুলো বলছিস। আর এটা খুব ভালো করেই জানিস আমরা কাউকে ছেড়ে কথা বলি না। আর কি বললি পুরো শহরের পোলাপান চলে আসবে? নিয়ে আয়, ফোন দে। আমি এখানে একাই আছি। সরকার আমাকে ট্রেনিং দিয়ে সবকিছু দিয়ে তৈরি করেছে শুধুমাত্র তোদের মতো খারাপ লোকদের দুনিয়া থেকে বিদায় করার জন্য, যেন তোদের কারণে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। দেখ, আমাদের মাঝে যা হয়েছে তা সব কিছুই ভুলে যা। তোর কত টাকা চাই আমাকে বল, আমি তোকে অনেক টাকা দিব। যা কখনো তুই চাকরি করে কামাতে পারবি না, সারা জীবন বসে বসে খেতে পারবি, আমার কোনো ক্ষতি করিস না। তোর জন্য আমি আমার পরিবার ছেড়েছি রে। তোর জন্য আমি আমার বাবা মার কাছে খারাপ হয়েছি। তোর জন্য আখি আমার সাথে এসব করেছে। তোকে কি করে ক্ষমা করি বল? তোকে যদি আমি এখন ক্রস ফায়ার করে মেরে ফেলি তবু আমার কোনো জবাবদিহি করতে হবে না। আর আমি সেটাই করব। আমি তোকে এখন মেরে ফেলবো। তোর জন্য আমি অনেক কষ্ট সহ্য করেছি। চেয়েছিলাম তোকে আমি এভাবে মারবো, কিন্তু সেটার করতে হলো না। আমাকে দায়িত্ব দেওয়া হলো আর এখন আমি আইনের মাধ্যমেই তোকে আমি মারবো। এই বলে আমি হাসানকে মারতে লাগলাম আর হাসানও আমাকে মারতে আসলো, কিন্তু আমার সাথে পারলো না। তারপর আমি গুলি করে দিলাম। একের পর এক হাসানের বুকের গুলি করে যাচ্ছি। হাসান কাটা মুরগির মতো ছটপট করতে করতে মারা গেল। তারপর আমি সিয়ামকে ডাক দিয়ে বললাম লাশটা ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছি আর সবাইকে অ্যারেস্ট করে নিতে। এই বলে আমি গাড়িতে চলে আসলাম আর তখনই দেখতে পেলাম নেহাল ভাই এদিকে যাচ্ছে। গাড়ির দরজা খোলা, তাই দেখাই যাচ্ছে। বিকালবেলা অফিস শেষ করে বাসায় ফিরছিলাম। আজকে গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই বাধ্য হয়ে রিক্সায় করে ফিরছিলাম। হঠাৎ সেনাবাহিনীর গাড়ির সামনে দেখতে পেলাম শাহরিয়ার মতো কেউকে দেখা। আমি এই রিক্সা মামাকে থামাতে বলে তারপর ভালো করেই দেখি, হ্যাঁ এটাই শাহরিয়ার। আমি রিক্সা থেকে নেমে দৌড়ে শাহরিয়ার কাছে গেলাম আর গিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে লাগলাম। কোথায় ছিলি ভাই? আমি তোকে কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। কেমন আছিস? এই তো ভাইয়া, ভালোই আছি। তা অফিস থেকে ফিরলেন নাকি? আপু কেমন আছে? বাসার সবাই ভালো আছে তো? তুই এখন আমার সাথে যাবি, আমার সাথে কোনো কথা বলবি না। তোর যত কাজ থাকুক আগে আমার সাথে যাবে। তোকে দেখার জন্য সবাই উদ্বিগ্ন হয়ে আছে। আরে ভাইয়া, আমি ক্যাম্পাসে গিয়ে ড্রেস চেঞ্জ করতে হবে, তারপর আপনার সাথে যাই। আর আমি কিন্তু বাসায় যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। আমাকে আবার আজকেই ফিরতে হবে। আমি কোনো কথা শুনবো না, আগে আমার সাথে চল, তারপর বাকি কথা বলা যাবে। তখন দেখতে পেলাম সেনাবাহিনীর একজন সৈনিক হাসানকে ধরে গাড়িতে চলছে। আর আমি এই শাহরিয়ারকে বললাম, আজকে হাসানের জন্য তোকে অনেক কষ্ট করতে হয়েছে, তাই না? তবে যাই বলেন ভাইয়া, আমার সাথে যা হয়েছে সেটা আমার হয়তো পাওনা ছিল। ভাগ্য কি কখনো কেউকে বদলাতে পারে? সবাই আমাকে ছাড়া ভালো আছে, এটাই অনেক। আমি আবার ফিরে যাব আমার জায়গায়। কিন্তু নেহাল ভাই আমার কথা শুনবো না, আমাকে নিয়ে জোর করে বাসায় যেতে লাগলো। আমিও বাধ্য হয়ে নেহাল ভাইয়ের সাথে যেতে লাগলাম। আমাদের বাসায় নিয়ে আসলো আর রাস্তায় ফোন করে দিল আপুকে বাসায় আসার জন্য। আর কিছুক্ষণ পর দেখলাম আছে, এসে দরজা খুলে দিল। আমি নেহাল ভাইয়ের পেছনে দাঁড়িয়ে আছি। আমি নেহাল ভাইকে দেখে বলল, আরে ভাইয়া, আপনি আসেন, ভিতরে আসেন। আপনার জন্য তো আমার মেয়ে পাগল। আপনি তো কথা দিয়ে কথাই রাখেন না। ওই যে বলেছিলেন আসবেন, আজকে আসলেন।
আচ্ছা আখি, তোমাকে যদি আমি এমন একটা গিফট দেই যে গিফটটা দেখে তুমি নিজেকে ধরে রাখতে পারবে না, আজকে সেই গিফট দেওয়ার জন্যই বাসায় আসলাম, না হলে কখনোই আসতাম না। আমি এই শাহরিয়ারকে পিছন থেকে নিয়ে এসে সামনে দাঁড়া করালাম। এদিকে আমি মাথা নিচু করে আছি, গায়ে সেনাবাহিনীর পোশাক। আঁখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আঁখি আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছে। কিছুক্ষণ তাকিয়ে দেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। আমি নিজেকে ছাড়িয়ে নিলাম আর একটু দূরে দেখতে পেলাম একটা বাচ্চা ফ্লোরে বসে খেলা করছে। তখন নেহাল ভাই আমাকে বলল, এটা আর কেউ নয়, এটা হচ্ছে তোমার নতুন মা, তোমার সন্তান, যা কোলে নে। আমি এই কথা শুনে দৌড়ে গিয়ে কোলে নিলাম আর গালে চুমু দিতে লাগলাম, নিজের বুকে জড়িয়ে আদর করতে লাগলাম। আমার মনে হচ্ছে আমি আজকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আমার মেয়ে। আর তখন নেহাল ভাই বলতে লাগলো, চিন্তা করিস না, তোর মেয়ের এখনো নাম রাখা হয়নি। আগে সম্পূর্ণ বিশ্বাস ছিল তুই একদিন ফিরবি আর তুই নাম রাখবি, আর আজকে সেটা হলো। দেখছো আখি, আল্লাহ তাআলা তোমার ইচ্ছে পূরণ করেছে। জানিস না রে, আখি তোর জন্য প্রতি রাতে নামাজ আদায় করে কান্না করত আর ক্ষমা চাইতো। আমি সবকিছুই জানি, আখি আমাকে সবকিছুই বলেছে। তখনই দেখলাম মা ঘুম থেকে বের হয়ে আসলো। মায়ের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চশমা পরে। এখন মা এসে আমাকে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোকে কখনো বুঝতে পারিনি। তোর সাথে কত অন্যায় করেছি, তোকে কত কষ্ট দিয়েছি, তুই সবগুলো মুখ বুজে সহ্য করেছিস। মা এসব কি বলছো তুমি? তোমাদের কারোর উপর আবার কোনো অভিযোগ নেই। তোমরা সত্যি জানতে পেরেছো, তোমরা আমাকে ক্ষমা করতে পেরেছো, এটাই অনেক। তখনই তিশা আপু আসলো। তিশা হয়েছে আমার পায়ে ধরতে লাগলো। আমি সরে গেলাম আর তিশা আপুকে ধরে তুললাম। আর তখন তিশা আপু বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে ভাই, আমি তোকে বুঝতে পারিনি যে তোকে অনেক কষ্ট দিয়েছি। সব সময় তোকে অপমান করতাম, কিন্তু তুই কখনো কথা বলতি না, কোনো প্রতিবাদ করতি না। আমরা ভুল ছিলাম রে। আরে পুরনো স্মৃতি মনে করে কি লাভ বলতো? আমি তোদেরকে কখনোই ভুল বুঝি নাই। তোদের জায়গায় আমি থাকলে হয়তো সেটাই করতাম। আমার আর কোনো অভিযোগ নেই, আমার মেয়ে আছে, তাকে নিয়ে আমি থাকতে চাই। নেহাল ভাই, তুমি ভেতরে এসে বসো। আর আমার মেয়ের নাম হচ্ছে হিয়া রহমান। আমি হিয়াকে কোলে করে নিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আমার রুমটা সে আগের মতোই গোছানো। এখানে হয়তো আখির হিয়াকে নিয়ে থাকতো, তাই রুমটা বেশ গোছানো। আমি হিয়ার সাথে দুষ্টুমি করতে লাগলাম। তারপর হিয়াকে বিছানায় বসিয়ে আমি ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে কে নিয়ে বারান্দায় এসে বসে আছি। আর তখন আখি আমার কাছে এসে বলতে লাগলো, হিয়াকে খাবার খাওয়ানো লাগবে, তুমি আসো খাবার খেয়ে নাও। আর দেখো আলমারিতে তোমার কাপড় চোপড় রাখা আছে, ড্রেস চেঞ্জ করে নাও। আমি কোনো কথা বললাম না, হিয়াকে আখির করে দিয়ে দিলাম। আর তখন আখির চোখের দিকে তাকিয়ে দেখি সে নীরবে কান্না করছে। আমি আলমারি থেকে টি শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে আসলাম। তারপর চেঞ্জ করে রুমে আসলাম। আর রুমে এসে দেখি আখি হিয়াকে খাইয়ে দিচ্ছে। হিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে কোলে তুলে নিলাম আর দুষ্টুমি করতে লাগলাম। আর এভাবে সময়টা পার হলো। আখি হিয়াকে আমার কাছে দিয়ে চলে গেল। আমি হিয়াকে নিয়ে বারান্দায় বসে রইলাম। আর তখনই আমার ফোনে কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি স্যার কল দিয়েছে। আমি স্যারের সাথে বেশ কিছু সময় কথা বললাম। তারপর দেখি সন্ধ্যা হয়ে গেছে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। হিয়াকে আমার বুকে শুয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এভাবে আমিও যে কখন ঘুমিয়ে গেলাম মনে নেই। হঠাৎ আমার ঘুম ভাঙলো কারোর ডাকে। আমি চোখ মেলে দেখতে পেলাম আখি দাঁড়িয়ে আছে। আর তখন আখি আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, ঘুমিয়ে পড়লে যে? রাতের খাবার খাবে না? উঠো, খাবার খেয়ে নাও, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। বাবাও আসছে তোমার সাথে কথা বলার জন্য, সে কখন থেকে অপেক্ষা করছে। আমি খাবো না, আমার খিদে নেই। আর যখন আমার প্রয়োজন হবে তখন আমি বাইরে থেকে খেয়ে আসবো বা অনলাইনে খাবার অর্ডার দেবো, আপনাকে বলতে হবে না। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আগে তো তুমি করে কথা বলতে, এখন তুমি থেকে আপনি হয়ে গেলাম। সত্যি কি আমাকে ভালোবাসো না? না, আমি আপনাকে ভালোবাসি না, আমি শুধুমাত্র আপনাকে ঘৃণা করি, শুনেছেন? আপনি এখন আমার চোখের সামনে থেকে যান। বেশি কথা বলা আমি পছন্দ করি না, তাছাড়া মেয়ে ঘুমিয়ে আছে। তখন আখি নীরবে কান্না করতে লাগলো। আমি আখির দিকে তাকিয়ে আছি। আমার ভেতরেও কষ্ট হচ্ছে, কিন্তু আখিকে এত তাড়াতাড়ি মেনে নিলে হবে না। হয়তো সে আমার জন্য অনেক কষ্ট করেছে, আরো কিছুদিন কষ্ট দেব। তারপর আমি হিয়াকে পাশে ছুঁয়ে দিয়ে
উঠলাম আর উঠে খাবার টেবিলে আসলাম। এসে দেখি বাবা বসে আছে আর আমাকে দেখেই দাঁড়িয়ে গেল। আর আমিও বাবার সঙ্গে কথা বলতে লাগলাম। আর এভাবেই কথা বলে আমি রুমে চলে আসলাম। বাবা, মা, তিশা সবাই খাবার খাওয়ার জন্য অনেক দেখেছে, কিন্তু আমি কোনো কথা না বলে রুমে চলে আসি। রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম আর মেয়েকে জড়িয়ে ধরলাম। একটু পর আঁখি আসলো। আঁখি আমার কাছে এসে বলতে লাগলো, তুমি হিয়াকে নিয়ে এখানে শুয়ে পড়ো, আমি সোফায় গিয়ে শুয়ে পড়ছি। আর প্লিজ খাবারটা খেয়ে নাও। আমি জানি তোমার অনেক খিদে পেয়েছে, এখনো তো কিছু খাওনি। আমি কি করব সেটা আমার ব্যাপার, আপনাকে আমার বলে দিতে হবে না। আমি আমার নিজেরটা খুব ভালোই বুঝতে পারি। আপনি কোথায় থাকবেন আর না থাকবেন এটা আমার কাছে বলার কিছু নেই। আমি ওর কথাটা শুনে কান্নায় ভেঙে পড়লাম। কেমন যেন ভিতরটা ফেটে যাচ্ছে। আসলে প্রিয় মানুষের কাছ থেকে এরকম কথা শুনে কতটা যে কষ্টের, সেটা আমি এখন উপলব্ধি করতে পারছি। আমি তো এর চেয়েও বেশি শাহরিয়ারকে কষ্ট দিয়েছি। শাহরিয়ার তো কখনো আমাকে কিছু বলেনি। আমি বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। নিচে শুয়ে কান্না করছি। আরেকটা বিষয় দেখে খুব ভালো লাগছে যে শাহরিয়ার মেয়েটাকে তো অনেক আপন করে নিয়েছে। আমি জানি একদিন আমাকেও মেনে নেবে। আমি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। আমি উঠে উঁচু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিলাম। তারপর শাহরিয়ারের পা জড়িয়ে ধরে ওর পায়ের কাছে মাথা দিয়ে শুয়ে পড়লাম। কতটা কষ্ট দিয়েছি আমি মানুষটাকে। আমি জানি শাহরিয়ার আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কখনো সে বলবে না। এদিকে আমি ঘুমিয়ে আছি আর মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতে দেখি কেউ কান্না করছে। ফোঁটা ফোঁটা জল আমার পায়ে এসে পড়ছে। আমার পাগুলো জড়িয়ে ধরে আছে। আমি বুঝতে পারলাম এটা আর কেউ নয়, এটা হচ্ছে আঁখি। আমি কিছু বললাম না। হিয়াকে নিয়ে আবার জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। হিয়া আমার এখনো বুকের মাঝে আছে। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন দেখি হিয়া আমার চুল ধরে টানাটানি করছে। একবার নাকে খোঁচা দিচ্ছে আর একবার মুখের ভেতর আঙুল দিয়ে আমি হিয়ার কাণ্ড দেখে হেসে দিলাম আর জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে হিয়ার কপালে একটা আলতো করে চুমু দিলাম। তখনই দেখি আঁখি চা নিয়ে রুমে প্রবেশ করছে আর তখন আমাকে বলতে লাগলো, তুমি হিয়াকে আমার কাছে দিয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে নাও, আমি হিয়াকে খাইয়ে দিচ্ছি। আর নেহাল ভাইয়া তোমার জন্য বসে আছে। আমি ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে বের হলাম আর নেহাল ভাইকে দেখতে পেলাম সোফায় বসে আছে। আমি নেহাল ভাইয়ের পাশে বসলাম আর তখন নেহাল ভাই আমাকে বলতে লাগলো, শাহরিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো ছাদে যাই। ছাদে গিয়ে দুজন মিলে গল্প করি। আজকে আর আমি অফিসে যাচ্ছি না। তারপর দুজন মিলে ছাদে চলে আসলাম আর শাহরিয়ারকে বলতে লাগলাম, শাহরিয়ার, আমি জানি তুমি এখনো আঁখিকে ভালোবাসো। তোমার সাথে যেটা হয়েছিল সেটা ভাগ্যের নির্মম পরিহাস ভেবেই বাদ দাও। তুমি চলে যাওয়ার পর আমি বেশ কয়েক মাস পর আমি জানতে পারি সত্যটা। তখন থেকেই আঁখির পরিবর্তন লক্ষ্য করে। আঁখি তোমার জন্য সব সময় কান্না করত। কেমন যেন মুখের হাসিটা ছিল না। আমার কথা বিশ্বাস না হলে তুমি তোমার বোনকে জিজ্ঞেস করতে পারো। ও খুব কাছ থেকে আঁখিকে দেখেছে। যা হয়েছে সবকিছু ভুলে আবার আপন করে নাও। জি ভাইয়া, দোয়া করবেন আমাদের জন্য। আর আমাকে এই শহরে ট্রান্সফার করা হয়েছে। আমি ট্রান্সফারটা কেন নিয়েছি জানেন? শুধুমাত্র আমার মেয়েটার জন্য। আচ্ছা, এসব কথা বাদ দাও। তা তুমি আমার আগেই বাবা হয়ে গেলে, চিন্তা করো না, আমিও খুব তাড়াতাড়ি বাবা হয়ে যাব। এই তো আর কয়েক মাস বাকি। তাই নাকি? তা এই সুসংবাদটা আগে আমাকে দেবেন না? জানি না ভাই, আমি হাসানকে নিজের হাতে শাস্তি দিতে পেরে অনেক ভালো লাগছে। শাহরিয়ার, তুমি বিশ্বাস করবে না, তিশাও তোমার জন্য কান্না করত আর সব সময় বলতো আমি আমার ভাইয়ের সাথে অনেক অন্যায় করে ফেলেছি, এর কাছে মাপ চাইতে হবে। আমি তিশাকে অনেক বকা দেই, এই জন্য আমাদের মাঝে অনেক ঝামেলা হয়। পরে অবশ্যই ঠিক হয়ে যায়। তারপর ছাদে আমি আর নেহাল ভাই অনেকক্ষণ আড্ডা দিলাম। একটু পর আঁখি আমাদের খাবার খেতে ডাকলো। নেহাল ভাই আমাকে জোর করে আমাকে খাবার টেবিলে নিয়ে গেল। তারপর বাধ্য হয়ে খেয়ে নিলাম চুপচাপ। টুকটাক নেহাল ভাইয়ের সাথে কথা বলছি আর খাবার খাচ্ছি। দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। আর এভাবেই পার হয়ে গেল বেশ কয়েকটি দিন। আমি এই কয়েকদিনে আঁখিকে সব সময় অপমান করতাম। আঁখি সবকিছু মুখ বুজে সহ্য করত। একদিন আমি অফিস থেকে ফিরলাম, বেশি রাত করে বাসায় ফিরলাম। আর বাসায় ফিরে দেখি হিয়া ঘুমিয়ে গিয়েছে। আর তখন আঁখি আমাকে বলতে লাগলো, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। খাবার টেবিলে যেতে হবে না, আমি খাবার এখানেই আছি। প্লিজ এভাবে না খেয়ে থেকো না। আমি রাগে আঁখিকে ধাক্কা মারলাম দেয়ালে।
আখি তাল সামলাতে না পেরে দেওয়ালে ধাক্কা খেলো আর কপাল থেকে রক্ত বের হতে লাগলো। তবুও আখি কোনো কিছু বলল না। আমি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর বের হয়ে এসে দেখি আখি এভাবেই কাজ করছে, কপাল থেকে রক্ত বের হচ্ছে। আমি আলমারি থেকে ব্যান্ডেজ আর তোলা নিয়ে ওর কাছে গেলাম, গিয়ে ব্যান্ডেজ করে দিলাম। তারপর এভাবেই শুয়ে পড়লাম। আর তখন আখি আবার পা জড়িয়ে কান্না করতে করতে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও। নিজেকে আর কত কষ্ট দিবে? তোমার যে কষ্ট যে আমি পাচ্ছি, আর কত না খেয়ে থাকবে। আমাকে মারো, কাটো, চাই করো, তবু নিজেকে কষ্ট দিও না। বড্ড ভালোবাসি যায়, আমি আর থাকতে পারছি না। দেখ, আমাকে শুধু শুধু বিরক্ত করবি না। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। আমি কি তোর সাথে কোনো কথা বলি? তুই নিজে থেকেই আমার সাথে কথা বলিস। আমি এভাবেই ভালো আছি, অনেক সুখে আছি। আর কিছুদিন পর আমি আমার মেয়েকে নিয়ে ক্যাম্পে চলে যাব, সেখানেই থাকবো। তোমার পায়ে পড়ি, তবু এই কাজটা করো না। আমি কখনো তোমাকে কোনো কিছু জোর করব না, তবু আমার চোখের সামনে থেকে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি লাথি দিয়ে আঁখি খেয়ে ফেলে দিলাম। তারপর হিয়াকে জড়িয়ে শুয়ে পড়লাম। আর হিয়াকে নিয়ে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। হঠাৎ করে কারো চিৎকারে ঘুমটা ভেঙে গেল। আমি দেখতে পেলাম আঁখি ছুরি দিয়ে তার হাতটা কেটে ফেলেছে। আমি তাড়াতাড়ি করে উঠে ওর হাত ধরলাম আর আলমারি থেকে ব্যান্ডেজ ওষুধ বের করে লাগিয়ে দিলাম। তারপর আঁখির গালে একটা থাপ্পড় দিলাম। আর তখন আঁখি আমাকে বলতে লাগলো, মারো আমাকে, আরো মারো, তবুও আমি কোনো কিছু বলবো না। কিন্তু আমার অধিকারটা কেন দিচ্ছ না? আমি যে ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছি, সেটা কি তুমি বুঝতে পারছো না? তোমার পায়ের নিচে থাকতেই আমার ভালো লাগে। কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। সারাটা জীবন তোমাকে ভালোবাসবো। একটা সুযোগ দাও। আমি আঁখিকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর আঁখিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আঁখি আমার বুকে এসে কান্না করতে লাগলো। আঁখি কান্না করতে করতে চোখ লাল করে ফেলেছে। আমি আঁখিকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম আর আঁখি আমাকে তার উপর শক্ত করে জড়িয়ে ধরে আছে। আর তখন আঁখি কোনো কিছু কথা না বলে আমার ঠোঁট জোড়া দখল করে নিল। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল। আমি হাঁপাচ্ছি। আর তখন আঁখি আমার চুল ধরে তার ঘাড়ে আমার মুখ নিয়ে গেল আর আমাকে বলতে লাগলো, অনেক ভালোবাসি তোমাকে, নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে যেও না, তাহলে আমি হয়তো বেঁচে থাকতে পারবো না। আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। আর কখনো তোমাকে কষ্ট দেব না, সব সবাই তোমাকে আমার বুকের মাঝে আঁকড়ে রাখবো। আমিও ভীষণ ভালোবাসি তোমাকে। আমাকে এতদিন অনেক কষ্ট দিয়েছেন, তাই আপনাকে এখন আমি যা বলবো তাই করতে হবে। আজকে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে। নিজের মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেছো, তাই না? তাই আমি তো আরো ভেবেছিলাম আজকে রাতে মন মতো আদর করব, কিন্তু সেটা তো তুমি হতে দেবে না। তাই আর কি করা, চুপচাপ ঘুমানো লাগবে। আজকে চাইলেও আদর করা যাবে না, সমস্যা আছে। কালকে আদর করতে পারবেন। আর হিয়ার জন্য আরেকটা ভাই আনতে হবে, বুঝলেন? এই বলে আমি ওর বুকে মুখ লুকালাম। বাহ, আমার বউটা দেখি অনেক লজ্জা পায়। তা ম্যাম, আস্তে কথা বলেন, হিয়া উঠে যাবে। তখন আর বুকে থাকতে পারবেন না, পাশে ঘুমানো লাগবে। প্রতিদিন তো হিয়া থাকে, আজকে না হয় আমি থাকলাম এখানে। এখানে থাকতে যে এত শান্তি লাগে বুঝতে পারি না। এখন কোনো কথা হবে না, ঘুমা। আমি আঁখির ঠোঁট জোড়ে দখল করে নিলাম আর আঁখিও আমাকে রেসপন্স দিতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম আর দুজনে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। আর সকালবেলা ঘুম ভাগলো মেয়ের দুষ্টুমির কারণে। আমি উঠে মেয়ের সাথে দুষ্টুমি করতে লাগলাম। আর তখনই আঁখি রুমে আসলো, হাতে চায়ের কাপ। আজকে আঁখিকে অন্যরকম লাগছে। আর আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আজকে তোমাকে অন্যরকম লাগছে? ব্যাপার কি, কোনো কিছু হয়েছে নাকি তোমার? এখন আর আদর করতে কোনো সমস্যা নেই, তাই একটু খুশি খুশি লাগছে। এখন ওঠো, রেডি হয়ে নাও, তোমার তো অফিস আছে। আমি আঁখিকে টান দিয়ে আমার বুকে নিয়ে আসলাম আর দুষ্টুমি করতে লাগলাম। আর তখন হিয়া কান্না করতে লাগলো, তাই বাধ্য হয়ে ছেড়ে দিলাম। আর তখন আঁখি বলতে লাগলো, এই, তোমার কি লজ্জা শরম নাই নাকি? মেয়ের সামনে এসব কি করছো শুনি? আমি রান্না করতে গেলাম, দাও মেয়েকে আমি মার কাছে রেখে আসি, ওখানে বসে খেলা করুক। আমি ফ্রেশ হতে চলে আসলাম আর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর খাবার খেয়ে মেয়ের কপালে চুমু দিয়ে অফিসে চলে আসলাম। আর সারাদিন এভাবেই পার হলো। রাত 10:20, এখন বাসায় ফিরছি। মেয়ের জন্য অনেক কিছু নিয়েছি। আর বাসায় ফিরে দেখি মেয়ে ঘুমিয়ে গিয়েছে। আমি ডাক দিলাম আর তখন আঁখি বলল, আরে আরে, কি করছো? ইয়া তোমার জন্য অপেক্ষা করে মাত্র ঘুমিয়েছে, এখন রেখে দাও। মাঝরাতে উঠে ঠিকই কান্না শুরু করবে, তখন মেয়েকে দিয়ে দিও।
এখন ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে আসলাম আর আখি আমাকে খাইয়ে দিতে লাগলো। তারপর দুজনে খাওয়া দাওয়া শেষ করে আমি সোফায় শুয়ে পড়লাম আর আখি আমার বুকে আসলো আর আমার কানে কানে বলতে লাগলো, কোনো শব্দ করবে না, বুঝতে পারছো? তোমার মেয়ে কিন্তু একটু শব্দ হলেই জেগে যায়। এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছি। আমি আখির ঠোঁট জোড়ে দখল করে নিলাম আর এভাবেই দুজনে হারিয়ে গেলাম এক নতুন রাজ্যে। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের ভালোবাসার গল্পটা। এই গল্পটা এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন গল্প নতুনভাবে শুরু করব, আপনাদের মনের মতো করার চেষ্টা করব। সেই পর্যন্ত অপেক্ষা করুন, আগামীকাল থেকে নতুন গল্প আসতে চলেছে। সবাই ধৈর্য ধরে থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার পরিবারের উপর যত্নশীল হবেন। আর আপনার জীবনটাকে একটু সময় দিতে শিখেন, দেখবেন আপনি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি হয়ে থাকবেন।